এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা এটাকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর ক্লোজ করে দিই। যদি আমি এই থিমসের ভিতরে ঢুকি আপনারা এই থিমটা পাবেন এইখানটায় থিমসের ভিতরে। আচ্ছা এটা না, সরি, এই যে এডুর ভিতরে এটা আমি ডেস্কটপে ডাউনলোড করেছি। সো আমি এটা ডিলিট করে দিই। এটা হচ্ছে আমাদের থিমের ইন্টারফেস হচ্ছে এটাকে আমি কাট করে রাখি আপাতত। কাট করে কিন্তু আমার যে জ্যাম্পের ভিতরে নিয়ে আসবো, কারণ আমাদের কিন্তু এখন এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হবে। সো আমি প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দেবো, আপনাদের হয়তো কোনো প্রবলেম হবে না ফিউচারে যখন আপনারা কাজ করবেন। এসটি ডক্সের ভিতরে অলরেডি চলে আসছি। এইখানটায় আমি যদি কোনো একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করি তারপরে আমরা এটাকে অ্যাড করব, তার আগে ইনিশিয়ালি আমরা বাইরে রাখবো। বাইরে রাখার পর এটাকে আমরা রান করি। ইন্ডেক্স রান করলে আপনারা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এর ওয়েবসাইটে কিন্তু ইনফরমেশনের কিছু কথা বলছে এবং এখানটায় আবার এই জিনিসটা আনছে। তারপর হচ্ছে এখানে সোশ্যাল আইকন, লোগো, তারপর হচ্ছে ড্রপডাউন মেনু অ্যান্ড এটা। এবং আমি যদি এটাকে ছোট করি তাহলে আমরা বার পাচ্ছি। আমাদের এটা জানতে হবে যেটা আসলে বুটস্ট্র্যাপ দিয়ে করা কি না। দেখেন এটা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে করা না। সো যদি বুটস্ট্র্যাপ দিয়ে করা হতো তাহলে আমরা ন্যাপ ওয়াকার ইউজ করতাম। ন্যাপ ওয়াকার নামে একটা একটা প্লাগইন আছে, একটা ফাংশনস আছে যেটা আমরা ইন্টিগ্রেট করলে হয়ে যাবে। যেহেতু এটা ম্যানুয়ালি করা, সো সেই ক্ষেত্রে আমাদের লাগছে না। আর এই ওয়েবসাইটটাকে আমরা এখন ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। সো এখানে দেখবেন যে কিছু পপুলার কোর্স আছে। এই কোর্সগুলো হচ্ছে ব্লগ থেকে আসে, এই ব্লগগুলোকে ক্রিয়েট করতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে ব্লগও আছে কিন্তু। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ব্লগগুলো দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এখানকার যে পোস্টগুলো আছে এটা হচ্ছে কোর্স থেকে আসে। তার মানে কি আমার একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে হবে, যে কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে ব্লগগুলো শো করবে। এবং এখানে যদি ক্লিক করি আমরা সিঙ্গেল পেজে যাব, ওই রকম কোনো অ্যাক্টিভিটি আছে কিনা সেটা দেখতে হবে। এখানে যদি থাকে তাহলে বেটার। এবং ব্লগ ডিটেলস যদি চাই, অর্থাৎ সিঙ্গেল পেজের কথা বলছে, অর্থাৎ আমি এইখানে যদি কোথাও ক্লিক করি তাহলে ওই সিঙ্গেল পেজে যাবে এবং ডিটেলসটা দেখাবে। কিন্তু এই যে কোর্সের যে পার্টটা, আমি যদি এখানে যাই, এই কোর্সের পার্টটা এখানে জাস্ট শুধুমাত্র আপনি দেখবেন, এর বাইরে কিন্তু কোথাও যাওয়ার কোনো প্রসেস নাই, করেনি আর কি। বাট আমরা করতে পারি, যেমন ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করলে সিঙ্গেল পেজে যাবে এবং এখানে যেরকম দেখাচ্ছে সেরকমভাবে দেখাবে। এবং সাইডে আমরা ওই অন্যান্য কোর্সের ক্যাটাগরি, এগুলো কিন্তু কোর্সের ক্যাটাগরি না, এগুলো হচ্ছে ব্লগ। সো অ্যাবাউটে যদি যাই আমরা অ্যাবাউট পেজ দেখতে পাচ্ছি। অ্যাবাউট পেজে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে কাউন্টার। অ্যান্ড এখানে একটা ফিডব্যাক পার্টটা আছে। আর নিচের দিকে দেখবেন হোয়াট ইউ নো মোর, এখানে অতিরিক্ত একটা মানে ফাংশন আছে। এটা বলা যায় যে অ্যাবাউট দ্য কোম্পানি ইনফরমেশন। সো নিচে হচ্ছে ফুটার পার্টে, এগুলোকে বলা হয় উইজেট। আর সার্চ বক্স আছে একটা, সরি সাবস্ক্রাইবের একটা অপশন আছে। এবং লেটস গেট সোশ্যাল, তো আমি সোশ্যাল আইকন দিতে হবে। আমাদের ডিজাইনটা ঠিক রেখে পুরো স্ট্যাটিক ওয়েবসাইট যেটা HTML করা আছে সেটাকে আমরা ডায়নামিক করব। সো এটাই হচ্ছে একটা কাজ। আমরা যদি কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টের আমার ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লগ ইন এবং রেজিস্ট্রেশন। এটা আমরা কীভাবে ইন্টিগ্রেট করবো সেটা আমরা দেখবো, যদিও এটা স্ট্যাটিকলি করা হয়েছে, মানে এগুলো কিন্তু কোনো পেজ তৈরি করেনি ওরা। বাট আমরা করতে পারবো খুব ইজিলি, আমরা যদি একটু ট্রাই করি, কারণ আমাদের এখানে কন্ট্যাক্ট ফর্ম আছে যেহেতু, ওইটাকে বেস করে আমরা করতে পারবো, সমস্যা নেই। তো আমাদের এই পুরো প্রজেক্টটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। এটার জন্য আমাদের, যেহেতু আমরা অনলাইন এডু নামে কিছু একটা বানাচ্ছি, এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করে আমরা এখানে বলবো লোকাল হয় পিএইচপি মাই অ্যাডমিন, কারণ আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে অ্যান্ড আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে HTDocs এর ভিতরে। এখানে অলরেডি আপনারা দেখবেন ওয়ার্ডপ্রেসের এই যে এটা কিন্তু পাচ্ছি আমরা। আচ্ছা এটার সাথেও আমরা একটা কাজ করতে পারি, ওয়ার্ডপ্রেসটাকে নতুন করে সেট করতে পারি, যদিও আপডেট যদি ফাংশন আসে সেটার ক্ষেত্রে আমরা নতুনটা ইউজ করবো। এখানে অনলাইন এডু নামে একটা ডাটাবেস ক্রিয়েট করব, সেম জিনিসটাই বানাচ্ছি যাতে আমাদের হ্যাসেল না হয়। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের wordpress.org এখানে যাব, এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড করব 5.5.1। আমরা এই জায়গাটায় পেস্ট করি, এখানে 5, এটা হচ্ছে ফাউন্ডেশন। ওকে, ডাউনলোড করলাম। এখন এটাকে ওপেন করে আমরা ওই জায়গাটায় সেট করব, মানে আমাদের কিন্তু এখন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো ফোল্ডারটা আমরা কি নামে ক্রিয়েট করব সেটা হচ্ছে কথা। এখানে অলরেডি আমরা এডুর কথাটা, মানে অনলাইন এডু নিয়ে কথা বলছি। তো আমি যদি বলি
এটা এইভাবে থাকবে, আর এখানটায় আমি ডাব্লুপি দেবো, তাই আমার বুঝতে সুবিধা হবে। ডাব্লুপি বড় হাতের দিই। এর ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করবো, দ্যাটস ইট। তো এর ভিতরে ওয়ার্ডপ্রেস সেট করার জন্য এই ওয়ার্ডপ্রেসটা অলরেডি ডাউনলোড হয়েছে অলমোস্ট, আর একটু বাকি আছে। এইখানটায় এটা তো আমাদের লাগবে না, এই জায়গাটা কী করব, আমার লোকাল হোস্ট ওই ওয়ার্ডপ্রেস এডু ওয়ার্ডটাকে রান করি, মানে এখানে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ দেবো, এবং আমাদের যে স্ট্যাটিক থিমটা সেটা আমরা এর মধ্যে আবার থিম অপশনে অ্যাড করব। তারপরে আমরা ওয়ার্ডপ্রেস কনভার্সনের কাজগুলো করব। ডাউনলোড এখনও হয়নি, এবার হয়েছে। তো আমার এটাকে এখানে নিয়ে আসি, তারপর আমি এক্সট্র্যাক্ট করি, এক্সট্র্যাক্ট হেয়ার, দেন আমি এটাকে ডিলিট করে দিই, সরি। ওকে, এটা আমরা ডিলিট করে দেবো। দেন ওয়ার্ডপ্রেসের ভিতরে যা আছে সেটাকে আমরা কাট করে বাইরে বের করি, অ্যান্ড এটাকে সেট আপ করবো। সো এটাকে ডিলিট করে দিই। এখন আমরা এটাকে রিলোড দিই, তাহলে সেট আপের অপশন আসবে, এবং এখানে যে আমরা অনলাইন এডু ওয়ার্ডটা ইউজ করেছি সেটা আমরা সেট আপে দেবো, ডাটাবেস নেম। তো কন্টিনিউ করব, লেটস গো। তারপর আমরা ওয়ার্ডপ্রেসের জায়গায় ডাটাবেস নেম, ইউজার নেম আমরা দিব হচ্ছে রুট, অলরেডি আমরা নোন, পাসওয়ার্ড দিব না, এবং বাকি যা আছে তাই থাকবে। সো এখানটা রান দ্য ইনস্টলেশন, দেন হচ্ছে আমরা সাইট নেম দিব এক্স্যাক্টলি সেম এডু, এবং আমরা একটু বড় হাতে দিই অনলাইন এডু, অ্যান্ড এখানটা ইউজার নেম দিব আমার ইচ্ছে মতো, আমি এটাকেই দিই, অ্যান্ড এখানটা আমরা পাসওয়ার্ড দেবো এটাই, ভ্যারি উইক পাসওয়ার্ড কনফার্ম করলাম, যেহেতু লোকালি কাজ করছি আমরা ডিসকারেজ করবো, এবং মেইল অ্যাড্রেস যা ইচ্ছে তাই দেবো, সার্ভারে করলে আমরা ভ্যালিড জিনিসগুলো দিব। সো এই অবস্থায় এটাকে সেট আপ করছি, এবং এর পরবর্তীতে আমাদের যে থিমটা আছে যেটা আমরা স্ট্যাটিকলি দেখছি অনলাইন এডু, সেটাকে আমরা কপি করে এর ভিতরে অ্যাড করে দেবো, ডাব্লিউপি কন্টেন্ট থিমস, এবং এই জায়গাটায় এটাকে আমরা অ্যাড করে দিই। বাট এটা কিন্তু ইনিশিয়ালি কাজ করবে না এবং দেখাবেও না ওয়েবসাইটে। সো লগ ইন করবো আমরা, এখানটার নাম দিব অনলাইন এডু, রাইট, বাট আসবে না। এখান থেকে আমরা ওই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এই দুটোকে অ্যাড করি, রিমেম্বার মি, লগ ইন। তাহলে আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করব, তারপর থিমসের ভিতরে যাব। নর্মালি আমরা এই থিমগুলো দেখবো, এখানে কিন্তু একটা ইরোর আসছে, কারণ একটাই, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি যেটা ডায়নামিক না, অ্যান্ড এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো লাগবে না আমাদের, ডিলিট করে দিলাম, ইভেন এটাও আমার লাগবে না। সো এইখানটায় আমরা যে থিমসটা দেখতে পাচ্ছি, এই থিমসে একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা ওয়েবসাইট, মানে কয়েকটা পেজ, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এটা কিন্তু ডায়নামিক, এটা পিএইচপি কোড শুধু লেখা আছে, আটটা, এটা কিন্তু না। তো এই আটটা পেজকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, কিন্তু একটা জিনিস কি, যদি আপনি একটা ব্লগ পেজ বানান তাহলে কিন্তু আপনাকে 4 থেকে 5টা পেজ বানাতে হয়, এটা কি জানেন আপনারা? একটা ওয়েবসাইটে যখন আপনি একটা ব্লগ পেজ বানাবেন তখন আপনাকে 4 থেকে 5টা ওয়েবসাইট পেজ বানাতে হবে। কি কি সেটা সেটা আমরা একটু দেখব এখন। এই জায়গাটার যে থিমগুলো আছে বা কথাগুলো আছে সেটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এবং এর ভিতরে আমাদের যে ইন্ডেক্স বা যেসব পেজ আছে সেটা আমরা নিয়ে আসবো, এক এক করে কাজগুলো করব। আমাদের এই থিমটাকে অ্যাক্টিভ করতে হবে, এবং আমি যেটা বললাম যে ব্লগ পেজের জন্য কি কি দিতে হয়, একটা হচ্ছে index.php, এই ফাইলটা মাস্ট। এবং আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমারদের জন্য আমি শেয়ার করেছিলাম যে যদি ব্লগ পেজ বানাতে চান, মানে যেখানে পোস্টগুলোকে রিট্রাইভ করে, সেটার নাম হচ্ছে index.php। এবং যে ফ্রন্ট পেজ হয়, অর্থাৎ ওয়েবসাইটে যে ফ্রন্টে দেখায় একটা পেজ, ব্লগ তো আলাদাভাবে দেখায়, আবার নিউজ পোর্টাল সাইটগুলোতে কিন্তু ফ্রন্ট পেজেই ব্লগগুলো দেখায়, ডিপেন্ড করে। তো ফ্রন্টের জন্য কিন্তু ফ্রন্ট পেজ বানাতে হয়, ফ্রন্ট পেজ আলাদাভাবে বানাতে হয়। আর index.php যেটা হচ্ছে ব্লগ পেজ, এটার জন্য আরও কয়েকটা পেজ বানাতে হয়, যেমন হচ্ছে আর্কাইভ পেজ, archive.php নামে একটা ফাইল ক্রিয়েট করতে হয়। তারপর হচ্ছে সাইড বার থাকে, সাইড বারের জন্য আলাদা একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করতে হয়। দেন হচ্ছে ক্যাটাগরি পেজ বানাতে হয়, ক্যাটাগরি.php, ক্যাটাগরি, আবার কন্টেন্ট পেজ বানাতে হয়। দেন হচ্ছে সিঙ্গেল পেজ বানাতে হয়, কত রকমের পেজ আরও আছে। তারপরে হচ্ছে 405 নামে একটা পেজ ক্রিয়েট করতে হয়, এগুলো কিন্তু লাগে, এবং যে নামগুলো লিখছি এগুলো কিন্তু পেজের নাম, এগুলো দিতে হয়। তারপর নর্মালি যে আমরা পেজ বানাই না এবং র্যান্ডম ডিজাইন করি যে বিভিন্ন পেজ বিল্ডার দিয়ে,
ওইটাকে বলা হয় পেজ ডট পিএইচপি। বোঝাতে পেরেছি? মানে এই পেজগুলো কিন্তু কমনলি ইউজ করতে হয় একটা ওয়েবসাইটে, মানে আপনি যখন ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন, এবং তারা কিন্তু এই নামগুলো বুঝতে পারে, তারা কিন্তু নামগুলো রিড করতে পারে। এখন কোশ্চেন হচ্ছে, আমরা তো স্ট্যাটিক ওয়েবসাইটটা দেখছি, এইখানটা স্ট্যাটিক ওয়েবসাইটটা দেখছি, এবং সবগুলোর মেনু কিন্তু বিভিন্ন পেজে রিপিটেড করা হয়েছে, তাই না? প্রত্যেকটা পেজে আলাদা আলাদাভাবে রিপিটেড মেনুগুলো ক্রিয়েট করা হয়েছে। আমরা এটাকে ডায়নামিক্যালি হ্যান্ডেল করব, অর্থাৎ একই পেজের একই মেনু এবং ফুটার কিন্তু সব পেজেই অটোমেটিক্যালি ইন্টিগ্রেট হবে ডায়নামিক্যালি। সো এই জিনিসগুলো করবো কীভাবে, সেটা আমরা আস্তে আস্তে ইমপ্রুভ। এইখানটায় আপনাদের এই জিনিসটা এখানে দেখবেন স্টাইল শিট ইজ মিসিং, তার মানে কি স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল মিসিং। কোথায় দিতে হবে? এই ফাইলটা দিতে হবে অনলাইন এডুকেশনের ঠিক এই জায়গাটায়, অর্থাৎ আমার এইখানটা একটা ফাইল ক্রিয়েট করতে হবে, নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। শুধুমাত্র এই কথাটা যদি লেখেন, ইন্টার দেন, তাহলে আমার স্টাইল ডট সিএসএস ক্রিয়েট হলো। এখানটা দেখবেন ফাইলটা মিসিং বলবে না, তখন অন্য ফাইলের কথা বলবে। দেখেন বলছে টেমপ্লেট ইজ মিসিং, মানে ভিতরে ইন্ডেক্স ডট পিএইচপি মিসিং, মানে আপনার অন্যান্য ফাইলের কথা বলছে। তো এই জায়গাটায় আপনাকে আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে, যেটা নাম হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি মাস্ট। এই ফাইল ছাড়া একটা ওয়েবসাইট ইনিশিয়ালি অ্যাক্টিভ হয় না, অর্থাৎ আপনাকে স্টাইল ডট সিএসএস এবং ইন্ডেক্স ডট পিএইচপি মাস্ট ইউজ করতে হবে। তো আমি যখন দুইটা ফাইল ইউজ করলাম, আমি রিলোড দিই, তবু ইরোর দেখাবে, কিন্তু কেন ইরোর দেখাচ্ছে না যদিও, বাট আমাদের এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে ইমেজ। এবং এইখানটায় ইনফরমেশন, যেমন ক্লিক করলে কোনো ইনফরমেশন পাই না, যেমনটা আমরা এখানে ক্লিক করলে ইনফরমেশনগুলো দেখতে পাই। তো এইখানটায় এই দুটো জিনিসকে আমরা নিয়ে আসবো। এখানে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে থিমসের ভিতরে আমরা যে থিমটা নাম পাচ্ছি, অ্যাকচুয়ালি এটাই কিন্তু আমার ওয়েবসাইটে এখন শো করছে। অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটে কিন্তু এই নামটা শো করা উচিত না। কি উচিত? থিমের কিন্তু ফোল্ডার নাম আর থিম নাম কিন্তু এক জিনিস না, দুটো কিন্তু ভিন্ন জিনিস। সো আমরা যেটা করব এখন, এই যে এডুর এর ভিতরে আমরা স্টার সিসে বানিয়েছি, এইখানটায় কমেন্ট করব। খুব সিম্পলি জিনিসটা বোঝানোর চেষ্টা করি, অল্প কিছুতেই দেওয়ার চেষ্টা করব। স্ল্যাশ দিয়ে আমি এখানে বলবো থিম নাম, অনলি থিম নাম। আমি বলবো অনলাইন এডু ডাব্লুপি, এরকম একটা নাম দিলাম, সেমিকোলন দেওয়ার দরকার নেই। তাহলে আমি যদি রিলোড দিই, দেখবেন এখানে নামটা চেঞ্জ। তার মানে কি ফোল্ডারের নাম কি নাম আসছে? ফোল্ডারের নাম কিন্তু আসছে না, তার মানে এটা আসছে হচ্ছে থিমের নাম থেকে। সো এটাকে যদি আপনি মডিফাই করেন আপনার মতো করে, সে কিন্তু কমেন্ট থেকে ওই ইনলাইন ওই স্টাইল ডট সিএসএস থেকে অটোমেটিক্যালি পেয়ে যায়। এটা কিন্তু তার একটা বিশেষ বৈশিষ্ট্য, সে কমেন্ট থেকে স্টাইল ডট সিএসএস থেকে রিট্রাইভ করে, এবং এটা অটোমেটিক্যালি তার এই ওয়ার্ডপ্রেস সেট আপ থেকে করে ফেলে। তো এটা আমরা দিলাম। এখন আমাদের একটা ইমেজ দরকার। তো এই জায়গাটায় আমি যদি অনলাইন এডুতে যাই, আমরা যে ইন্টারফেসটা দেখছি, এটাকে আমরা স্ক্রিনশট নেই। তো আমি এগুলো দিয়ে স্ক্রিনশট নেওয়া যাবে না, কারণ এগুলো সার্ভারে কাজ করে অনলি। সো এই জন্য যেটা করবো, এখানে ক্লিক করব, করার পর একটা স্ক্রিনশট নেব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা স্ক্রিনশট নেই, এরকম। তো এটাকে আমরা সেভ করব। কোথায় করব? আমাদের ওই ফোল্ডারটাতে। সো এখানটায় যাই, তারপর হচ্ছে জ্যাম্পে যাব, জ্যাম, দেন হচ্ছে htdocs, তারপর হচ্ছে এডু, দেন হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট থিমস। সবার আগে আমরা 2020-তে ঢুকবো। এখানে দেখবেন স্ক্রিনশট ডট পিএনজি, এইটাতে ক্লিক করা মাত্র নাম চেঞ্জ হয়ে যাবে। এবার ব্যাকে যায়, তার মানে কি ওই নামটা, এই নামটা লাগবে স্ক্রিনশট। ও কিন্তু রিড করতে পারে নাম, ফাইলের নাম, আপনি ফাইলের এক্সটেনশন আপনি পিএনজি দেন, জেপিজি দেন, এটা আপনার ব্যাপার। এবার আমি যদি সেভ করি, আপনি লক্ষ্য করবেন যে ওয়েবসাইটে আপনার এখানটায় ছবিটা চলে আসছে, কিন্তু ছবির রেজলিউশনটা ঠিক হয়নি। অর্থাৎ আপনার থিমসের ভিতরে 2020-তে যদি আপনি যান, আপনার এখানে যে স্ক্রিনশটটা আছে, এটা ডাইমেনশন কত? মাউস রাখবেন, ডাইমেনশন হচ্ছে 1200-900, 1200-900 হচ্ছে রেশিও। তো 1200-900 রেশিও অনুযায়ী আপনাকে এটাকে মেনটেন করতে হবে, তাহলে কিন্তু পসিবল। তো 1200-900 আপনি কীভাবে মেনটেন করবেন যদি আপনি এক্স্যাক্ট করতে চান? তাহলে 1200 এবং 900, তো এটাকে করি। তারপর এখানে ক্লিক করার পর আপনি এখানে সাপোজ 1200 দেন, কিন্তু 900 হচ্ছে, মানে 600 হচ্ছে। আমি এটাকে সেভ করি, দেন বলা হচ্ছে যে 600, তার মানে কি ছোটোটা কম, মানে এটাকে আর একটু বাড়াতে হবে গাইস, তার মানে এটাকে কমাতে হবে, তাহলে রেশিওটা ঠিক হবে, এইরকম আর কি ব্যাপারটা। তো এইটা আপনাকে মেনটেন করতে হবে। আমি
ওই জিনিসটা করছি না এখানে, এখানে কিন্তু হবে না, এটা ক্রপিং করলে কিন্তু এটা হয় না। বাট একটা জিনিস করা যায়, আপনি যদি এইভাবে ধরেন, ধরে যদি এইভাবে ক্রপ করতে পারেন তাহলে হয়তো সুবিধা। এখানটায় রেক্ট্যাঙ্গেল সিলেক্টর আমি যদি ক্লিক করি, সিলেক্ট করেন, কিন্তু আপনাকে দেখাবে যে কত থেকে কত নিচ্ছি। ওই যে নিচের দিকে দেখেন, দেখায় কিন্তু, হ্যাঁ নিচের দিকে দেখায়, রেশিওটা দেখায়। তো সেই অনুযায়ী যদি ক্রপ করতে চান তাহলে আপনি বড় করেন, বড় করার পর নিচে বলতে এই যে এই জায়গাটা দেখতে পাবেন দেখায়, এখন কিন্তু 1700 দেখাচ্ছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, করার পর আপনি যদি এইভাবে ধরেন, দেখবেন রেশিওটা আপনাকে এখানে দেখাচ্ছে। তো 1200 থেকে আমি 900 নেব, রাইট? ওই রেশিওটা আমি মেনটেন করব, 1200তে যাই এবং 900তে যাই। মানে যদি আপনি এক্স্যাক্ট করতে চান, এটা একজন ওই প্রফেশনাল যদি গ্রাফিক ডিজাইনার হয় তার দিয়ে এটা বেশি ইজি। মোটামুটি হয়েছে, রাইট? মোটামুটি বা কাছাকাছি হয়েছে, আমি এরকম রাখলাম। তাহলে এই অংশটুকু যদি ক্রপ করা যেত তাহলে খুব ভালো হতো। ক্রপ করা যায়, শুধুমাত্র সিলেক্ট করা যায়, রাইট? এই যে দেখেন ক্রপ হয়ে গেছে, ওয়াও। তো ক্রপ হয়েছে ঠিক, কিন্তু বাকিগুলো কী করবো? সো এখানটা আমি এরকম করে রাখি বামে। আমি আসলে শিওর না যেটা আসলে কিভাবে কাজ করে। আর এখানটায় এটাকে আমি ছোট করে ফেলি, তাহলে মোটামুটি একটু ছোট হয়ে গেল, যদি আমি চাই আর কি সেভ করি। এবার আমি এখানে যদি একটু দেখি, হয়তো কিছুটা হলেও ঠিক হবে, হয়েছে, কিন্তু পুরোটা আসেনি। তার মানে কি আমার রেশিও এবং ক্রপিং জিনিসটা আরও সুন্দর করতে হবে। যাই হোক, এখন এটাকে আমরা অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভেট করা মাত্র আমরা ইন্টারফেসটা এরকম দেখছি। এবার আমি যদি ভিজিট করি তাহলে আমরা পিছনে ফাঁকা পাবো। কেন পাবো? কারণ আমাদের ইন্ডেক্সে কোনো কিছু নাই, ইনিশিয়ালি ইন্ডেক্স পেজটা রান করে এই জন্য। তো আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এইখানটায় আমরা এটা নিয়ে আসলাম ঠিকই, এখানে দেখবেন অনেকগুলো ইনফরমেশন, বাট আমার এখানে কিন্তু ইনফরমেশন তেমন নাই, শুধুমাত্র এতটুকু। এই জন্য আমরা স্টাইল.সিএসএসে আরও কিছু ইনফরমেশন দিব। আমরা বলবো যে থিম অথর, থিম অথরের নামটা বলবো সাপোজ ফরিদ, আমি আমার নামটা দিলাম, আপনারা আপনাদের নাম দিবেন যখন আপনি থিম ডেভেলপমেন্টে কাজ করবেন। রিলোড দেন, থিমের নাম আছে না, থিম ভার্সন। সো এখানে আমি বলবো যে ভার্সন। এখানে মনে হয় না থিম অথর দেওয়ার লাগবে, এখানে মনে হয় অথর নেম দিতে হবে। এটা অনেক সময় মিস্টেক হয়। ভার্সন দিব 1.0.0, মানুষ এগুলো দেয়, এটা ডিপেন্ড করে আপনার উপর। তো আমি এখানে ভার্সন পাচ্ছি, এখানে কিন্তু থিম অথরের নামটা পাচ্ছি না, তার মানে এখানে কোথাও না কোথাও মিস্টেক আছে। তো ওইটা আমরা দেখার জন্য আমাদের এই থিমের যেটা ইনফরমেশন পাবো সেটা দেখলে হয়তো একটা আইডিয়া হবে। তো আমি এটাকে ওপেন করি, এখানে দেখবেন থিম নেম দিয়েছে, যেটা আমরা করেছিলাম, ভার্সন দিয়েছে। আমরা যে অথরের কথা বলছি সেটা হচ্ছে অথর, শুধুমাত্র অথর, নট অথর নেম। তো আমরা শুধুমাত্র অথর দিব, তাহলে হয়তো এটা কাজ করবে। রিলোড দেই, আমরা একটু বেশি দিয়েছি। এবং অথর ইউআরএল দিতে হবে, অর্থাৎ অথর URI, এখানটায় আমার ইউআরএল দিতে হবে। এখানে যদি একটু ওপেন করেন তাহলে অথর URI বলছে, এবং আমার ওয়েবসাইটের নামটা দিতে হবে। আপনি আপনার ইচ্ছে মতো ওয়েবসাইটের নাম দিতে পারেন, সেম ডোমেনের নাম দিতে পারেন, আপনি চাইলে এটাও দিতে পারেন আপনার ইচ্ছে। সো এইখানটা আমি এটা দিই, সেমিকোলন কিন্তু হবে না শেষে। তো আমি এটা দিলাম। এবার যদি আমি রিলোড দিই তার এখানে দেখবেন লিঙ্ক আপ হয়ে গেছে, ইন্সপেক্টমেন্ট করলে আপনি দেখতে পাবেন। এটা কিন্তু অটোমেটিক্যালি সে পেয়ে যায়, রিপ্লেস করে দেয়। ওয়ার্ডপ্রেস এগুলো আপনাকে এই সাজেশন বা এই হেল্পগুলো করে দিচ্ছে। তো এবার আসেন ডেসক্রিপশন, আপনি চাইলে থিম ডেসক্রিপশন দিতে পারেন। এখানে ওই জিনিসগুলো বলে দেয় যে ডেসক্রিপশন কথাটা লিখতে হবে। আমি এটাকে কপি করলাম, নিচে দেন উপরে দেন ডাজন্ট ম্যাটার, ও নির্দিষ্ট লোকেশনে বসে যাবে। দিস ইজ এ এডুকেশন ওয়েবসাইট ম্যাট বাই ওয়ার্ডপ্রেস, লাইক এরকম কিছু লিখবেন। আর এখানে হচ্ছে ট্যাক্স দিব আমরা। ট্যাক্স বলতে আমরা কিছু ট্যাগিং করব। সো রিলোড দেন, আমরা এগুলো পাচ্ছি। এবং ট্যাক্সে কি কাজ করে, ট্যাক্স, এই যে ট্যাক্স, আমরা ব্লক, অনলাইন কলাম, কাস্টম ব্যাকগ্রাউন্ড, কাস্টম কালার্স, এই জিনিসগুলো মানে আপনি আপনার ইচ্ছে মতো লিখবেন। এখানে আমি বলবো যে এডুকেশন ব্লক কন্ট্যাক্ট, মানে লাইক দিস, যা ইচ্ছা মনে যা চায়। এখানে আরও অনেক কিছু আছে, যেমন অথর ইউআরএল, থিম ইউআরআই আছে, থিমের ইউআরএলটা দিতে পারেন, মানে ডোমেইন নামটা দিতে পারেন, লাইসেন্স দেওয়া যায়। বাকি আরও অনেক কিছু আছে যেগুলো আসলে খুব একটা প্রয়োজন হবে না। এবার আমরা অনেক সময় দেখি না যে রিকোয়ার্ড শব্দটা উচ্চারণ করে অ্যাটলিস্ট অমুক তমুক, এটা কিন্তু পিএইচপির কথা বলছে। সাপোজ আমি এটাকে এখানে নিচের দিকে দেই, উপরে দেন নিচে দেন ডাজন্ট ম্যাটার,
যদি আমি এটাকে রিলোড দিই, তারা কিন্তু এগুলো আসতেছে, কিন্তু ওই রিকোয়ার্ড সিস্টেমটা কিন্তু এখানে দেখাচ্ছে না। যখন ভার্সন রিলেটেড কোনো ইস্যু হবে তখন হয়তো ওরা সাজেস্ট করবে। আমরা অনেক সময় দেখি যে আপগ্রেড করতে বলে, সো এটা যখন সার্ভারে তুলবেন হয়তো সেই সময় এটাকে সাজেস্ট করতে পারে। সো আমরা এটা দিলাম এখানটায়। এই জিনিসগুলো করার পর আমাদের ওয়েবসাইটে এখন ওয়েবসাইটটা ডায়নামিক করার জন্য কিছু কাজ করতে হবে গাইস। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে আমাদের একটা ওয়েবসাইট আছে, খুব ইজি ওয়েতে যদি দেখাই, খুব ইজি। আন্ডার স্কোর নামে একটা ওয়েবসাইট আছে, underscores.me। আমি লিখতে মনে হয় ভুল করছি, underscores বা স্কোর হবে তারপর me.me। এই যেটা এখানে যদি যাই, ও বলছে দ্য এ স্টার্টার অফ ওয়ার্ডপ্রেস, তাদের টাইটেলটা হচ্ছে এরকম, এই যে দ্য স্টার্টার থিম ফর ওয়ার্ডপ্রেস। এখানটায় আমরা যদি কোনো থিম ক্রিয়েট করতে চাই, তারা ইনিশিয়ালি থিমের যে স্ট্রাকচার, যে কোডিং ফাংশন, সেটা কিন্তু বিল্ডিং করে দেয়। মানে আমাকে খুব একটা হ্যাসেল নাই ওয়েবসাইট বানানোর জন্য, বুঝতে পারছেন? তো এটা করার জন্য আমাদের এই অনলাইন যে কথাটা লিখছি এটাই আমি এর মধ্যে দিয়ে দেব, দেওয়ার পর আমি জেনারেট করব, এবং দেখেন আমাকে সে ডাউনলোড করার সুযোগটা করে দিচ্ছে। মানে এখানে কিন্তু থিমটা ডাউনলোড হয়েছে উইথাউট এনি ডিজাইন, কোনো ডিজাইন ছাড়া। এখন এইটাকে আমি এর ভিতরে অ্যাড করে দেব, সরি এখানে না, এই জায়গাটা অ্যাড করে দেব। তো এটাকে আমরা এক্সট্রাক্ট করলাম, এবার নামটা ডিলিট করে দিলাম। এর ভিতরে দেখবেন ওই থিমগুলো কিন্তু আছে এবং সুন্দরভাবে সাজানো। এখানে যদি ডাবল ক্লিক করে দেখেন সেম নামটা চলে আসছে, স্বাভাবিক, কারণ আমি কিন্তু একই নাম দিয়ে করছি এবং তারা কিন্তু এগুলো তৈরি করে দেয়। এবার আমি যদি ওয়েবসাইটটা একটু আরেকবার রিলোড দিই, তাহলে তারা আরেকটা অনলাইন এডু ডাব্লুপি দিচ্ছে। তার মানে কি আপনি একই থিমের অনেকগুলো নাম ইউজ করতে পারেন, কিন্তু থিমের ফোল্ডার নাম তো আপনি একই রকম রাখতে পারেন না, তাই না? এটা হচ্ছে প্রবলেম। সো এটা ফোল্ডার নাম কিন্তু অনলাইন এডু, আর এটা হচ্ছে অনলাইন এডু ডাব্লুপি, দুটোর মধ্যে ডিফারেন্স। এইটাকে আমরা ইউজ করব এটার জন্য, বুঝতে পারছি? তো আমাদের এটা আমাদের লাগবে। আমি এটাকে এখানে রাখি এবং এই জায়গাটায় আমাদের এই এডুকেশন এর ভিতরে কিন্তু আমাদের যা যাবতীয় সেটা আমরা ইউজ করব এখান থেকে, বুঝতে পারছি? তাহলে আমাদের ওয়েবসাইটটা আরও স্মুথ হবে করাটা। এখানে আমরা index.phpর কথা বলি, তার আগে আপনারা যেহেতু আমরা ইন্ডেক্স কাজ করবো, আমরা প্রথমত ব্লক পেজের কাজ করব। এবার আমরা ফ্রন্ট পেজের কাজ করব। তো ব্লক পেজ বলতে এখানটা কিন্তু ব্লক নামে একটা পেজ আছে, যদি আমি ক্লিক করি আমরা ওয়েবসাইটে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। এটাকে যদি আমি কপি করে index.phpতে অ্যাড করি, দেখেন অনেকগুলো প্লাগ ইনের সমন্বয়ে কিন্তু একটা ওয়েবসাইট বানানো। রিলোড দেন, কোনো প্লাগ ইন কাজ করবে না, কিন্তু ইন্টারফেস, কন্টেন্ট, ইমেজ আসবে, মার্কআপ আসবে, বাকিগুলো কাজ করবে না। এইখানটা এগুলো কাজ করানোর জন্য এই সামনের দিকে আপনি দেখবেন ডট দিয়ে স্ল্যাশ দিয়েছে, তারা ডিরেক্টরি পাইয়ে দেয়, এটা পাইয়ে দেয়। তো এর ভিতরে বাকিগুলো কিন্তু জেএস আছে এবং উপরের দিকে আপনারা দেখবেন যে সিএসএস আছে। এইখানটায় যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এই জায়গাগুলোতে আমরা পিএইচপি ফাংশনের মাধ্যমে ডিরেক্টরি পাইয়ে দেবো। তারা কিন্তু ডিরেক্টরি পায় না, ওয়ার্ডপ্রেসে গেলে ডিরেক্ট এইভাবে কল করলে কখনোই ডিরেক্টরি পাবে না। এটা হচ্ছে মুদ্রা কথা। এইখানটায় আমি একটু বেসিক জিনিসটা দেখাই, তারপর আমি অ্যাডভান্সে যাব। আমি এই পিএইচপি কোড এর মধ্যে লিখব, একসাথে লিখছি যাতে আমাদের জন্য সুবিধা হয় কাজ করতে, এটা তো বোঝেন। এখানে আমরা বলবো ইকো কি ফাংশন ক্রিয়েট করা যায়। ওয়ার্ডপ্রেস কিন্তু পুরোটাই ফাংশন ডিপেন্ডেবল, অর্থাৎ অলরেডি সব কিছু তৈরি করা আছে, আমাদের কাজ হচ্ছে এটাকে কল করা। ইভেন আমাদের লুপিং রিলেটেড কাজগুলোও করতে হবে না, সব তৈরি করা আছে এবং ফাংশন নাম দেওয়া আছে বিভিন্ন জায়গায়। নামগুলো এমনভাবে করা, নাম দেখেও বুঝতে পারবেন যে আসলে কী চায় সে, এটা হচ্ছে ভালো দিক। তো এখানে আমি বলবো গেট টেমপ্লেট ডিরেক্টরি URI, বুঝতে পারছি, ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন ক্লোজ। এটা হচ্ছে পিএইচপির কোড, কিন্তু কালার আসেনি। এটাকে ক্লোজ করে দেন, আবার ওপেন করেন, তারা কিন্তু ওই রিড করতে পারতেছিল না। এখানে পিএইচপি যে না আছে, রিড করা যায় না। তো আমরা যখন এটা দিব দেখবেন ডিজাইনগুলো পাবে। রিলোড দেন, লোডিং হচ্ছে না, লোডিং মানে হচ্ছে যে করি পায়নি, তো একটু লোডিং হবে, তারপর পরে আবার ঠিক হয়ে যাবে। এখানে আমি যদি বলি ভিউ পেজ সোর্স, আপনি দেখবেন ইউআরএলটা পাচ্ছি এরকম। সাপোজ আমি এটা দেইনি, হ্যাঁ এটা আমি দেইনি, কিন্তু এটা রিমুভ করা যাবে না এখন, কারণ
আমরা ক্লোজ করে আবার ওপেন করছিলাম এই জন্য। সাপোজ এই জায়গাগুলোতে আমরা এটা ইউজ করেছি। আমি একটা কাজ করি, এখানে আমরা রিপ্লেস করি। এবার আমি যদি ডিরেক্টরি দেখতে চাই, রিলোড দেন, তাহলে দেখেন এরকম আছে, ক্লিক করেন, তাহলে আমার অনলাইন এডু ওই জায়গায় এটা আসতেছে ঠিক, কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে আবার। মানে এটাকে আমার ঠিক করতে হবে এটার মাধ্যমে, ইএস ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, ঠিক আছে। যদি আমরা এটা দেই, এখানটায় কেন পাইনি সেটা একটা কারণ আছে, কারণটা আমি বলতেছি। রিলোড দেই, এবার আমি রিলোড দেওয়ার পর রিলোড হচ্ছে, ভিউ পেজ সোর্সে যাই। আপনারা লক্ষ্য করবেন যে এইখানটায় থিমস অনলাইন এডু পরে অ্যাসেটসরা কিন্তু স্ল্যাশ হয়নি। তো এই জন্য আমাদের এর পরে এই জায়গাগুলোতে স্ল্যাশ দিতে হবে। ডান, স্ল্যাশ। তাহলে যেটা হবে এইখানটায় স্ল্যাশ চলে আসছে, এবং আমি যদি এবার রিলোড দেই তাহলে সিএসএসটা পাবে, কিন্তু ঘুরবে, কারণ মানে এখনও কিন্তু কাজ শেষ হয়নি। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কিন্তু আমাদের যে কোয়েরিতেও দিতে হবে। তার মানে কি উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত আমরা কিন্তু স্ল্যাশ সহ কপি করছি, সো এটা আমরা রিমুভ করে দেব। এবার আমি পেস্ট করে দিই, তাহলে কি হচ্ছে, স্ল্যাশ সহ কপি পেস্ট হয়ে গেল। এই লোডিংটা হতেই থাকবে, সিএসএস থেকে আসে, কিন্তু এটা কন্ট্রোল করবে যে করি। এবার যদি রিলোড দেন চলে আসছে, তার মানে আমার এটা কমপ্লিট। এবং দেখেন এই যেটা আসছে, আমি এটাকে ডিলিট করে দিই। ইনিশিয়ালি কী হবে, ওই ব্লগ পেজটাই দেখাবে, ইন্ডেক্স পেজ থেকে ওই জিনিসগুলো আসবে, কিন্তু ইমেজ আসেনি, কারণ আমরা ইমেজকে ডিরেক্টরি পাইয়ে দেইনি। এক্স্যাক্টলি গেট টেমপ্লেট ডিরেক্টরি এভাবেই পারতে হবে, বুঝা গেছে। তো আমাদের যে কোয়েরি এবং সিএসএসটা আমরা ডায়নামিক করলাম শুধুমাত্র গেট টেমপ্লেট ডিরেক্টরি ফাংশনের মাধ্যমে, বাট অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু ওয়েবসাইটে ডিরেক্টরি পাইয়ে দেয় না, যদি আপনি আরও সুপার প্রফেশনালি কাজগুলো করেন। এটা অবশ্য বাজেটের উপর ডিপেন্ড করে, আপনি যদি কম বাজেটের ওয়েবসাইট বানান আপনি এরকম করে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি বিগ বাজেটে কাজ করেন তাহলে আপনাকে আরও একটু প্রফেশনালি কাজগুলো করতে হবে। আপনাদের একটা জিনিস দেখায় দিই, সেটা হচ্ছে আপনি যখন হোম পেজে থাকবেন সেখানেও কিন্তু লোডার আসে, কোর্সে গেলেও কিন্তু লোডার আসে, রাইট। তার মানে কি সবগুলো পেজেই লোডার আসবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা পেজে লোডার হচ্ছে, এবং কমনলি একটা জিনিস কিন্তু কমন, আপনি যদি দেখেন এখানে এই ব্যানারটা, হোমে যান, হোমে কিন্তু এই ব্যানারটা নাই, কিন্তু এই যে উপরে হেডার পোর্শনটা এবং ফুটার পোর্শনটা কিন্তু কমন, রাইট। ফুটার পোর্শনটা কমন, এই জন্য আমরা এই হিডারের পার্টটা, অর্থাৎ মেনু যে যতটুকু আছে এই মেনু পর্যন্ত উপর পর্যন্ত এটাকে আমরা কাট করব। কাট করার পর আমরা অনলাইন এডুর ভিতরে ইয়েস, আমরা এখানে নিউ ফাইল ক্রিয়েট করব, বলবো হিডার ডট পিএইচপি, এবং এর ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিই। তাহলে কি হচ্ছে, আমার এটাকে আলাদাভাবে সেপারেট করলাম, যাতে বলা যায় যে এই পেজটাই আবার এর সাথে ডিরেক্টরি পাইয়ে দেব, এবং অন্যান্য পেজেও লিঙ্ক করে দেব। কিভাবে করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ফুটারের পার্টটাও আমরা আলাদাভাবে ফাইলে ক্রিয়েট করব। এখানে আমি নিচ পর্যন্ত কাট করি, অ্যান্ড এখানটায় আমরা ফুটার ডট পিএইচপি বানাবো এবং আমরা পেস্ট করে দিই। ওকে, সেভও করে ফেলেছি। এখন এইখানটায় লিখবেন কি, এই যেটা লিখবো হচ্ছে, যদি আমি ফুটারটাকে কল করতে চাই, ওয়ার্ডপ্রেসের যে কোড অনুযায়ী বলে হচ্ছে গেট ফুটার। এটা হচ্ছে একটা ফাংশন যেটার মাধ্যমে আপনি ফুটার ডট পিএইচপিকে সে কী করবে, অটোমেটিক্যালি পাইয়ে দিবে, এটা নিয়ে চিন্তাই করার কিছু নাই। এবার আমি একদম উপরে যদি যাই, তাহলে আমাদের হচ্ছে গেট হিডার বলতে হবে, সিম্পল গেট হিডার, তাহলে সেমিকোলনে ক্লোজ। অ্যান্ড আমি যদি এখন ওয়েবসাইটটাকে রান করি, এটা হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট, রিলোড দেন, তাহলে আপনারা এই ওয়েবসাইটে কিন্তু তেমন কোনো ডিমেরিটস দেখতে পাবেন না, একই জিনিস ঘুরে ফিরে আসবে। এবার আমি যদি এখানে রিলোড দিই একই জিনিস দেখাবে, ক্লিয়ার। এবার আমরা যেটা করব, আমরা কিন্তু এখনও ব্লগ পেজে আছি, রাইট। ব্লগ পেজটা আমরা ডাইনামিক করব। এই যে ডিজাইনগুলো আছে এটাকে আমরা এডিট করব কিনা, এটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু সব পেজেই আছে। যেমন আপনি যদি ব্লগে যান, ব্লগে তো আমরা কমনলি দেখতে পাচ্ছি, কন্ট্যাক্টে যান, কন্ট্যাক্টে কিন্তু কমনলি দেখা যায়।
কিন্তু এই যে ব্যানারটা, এই ব্যানারটা যদি ক্লায়েন্ট বলে এটাও ডাইনামিক করতে হবে, তার মানে কি, একটা ডাইনামিক বলতে কী বোঝায়, উইথাউট কোডিং আপনার ক্লায়েন্ট বা যে কোনো ভিজিটর কী করবে, এটাকে এডিট করতে পারবে, অ্যাডমিন থেকেও এডিট করতে পারে বা ভিজিটর এডিট করতে পারে, ডিপেন্ড করে। সো এই বিষয়টা করার জন্যই কিন্তু ডাইনামিক্যালি কাজগুলো করতে হবে। কিছু জিনিস লুপিংয়ের মাধ্যমে হবে, যেমন পোস্টগুলো কিন্তু আমার ওয়েবসাইট থেকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে আসবে, এই জন্য লুপিং করতে হবে। কিছু জিনিস আবার লুপিং হবে না, যেমন এখানে কিন্তু সিঙ্গেল একটা ব্যানার প্রত্যেকটা পেজে ইন্ডিভিজুয়ালি, সো এটা কিন্তু লুপিং হবে না, নর্মালি একটা অপশন তৈরি করতে হবে, সেখান থেকে আনবে। আবার দেখেন লোগোটাও কিন্তু এরকম যে এটা ডাইনামিক্যালি শো করবে, বাট এটা কিন্তু লুপিং হবে না। এমন না যে অ্যাড নো করে আপনি বারবার লোগো অ্যাড করবেন, আপনি সিঙ্গেল একটা লোগো অ্যাড করবেন। আপনারা অলরেডি ওয়ার্ডপ্রেস যখন কাস্টমাইজ করেন তখন দেখেছেন লোগোর পার্টটা কোথায় থাকে, সিঙ্গেল একটা অপশন থাকে, রাইট? এবং আপনারা দেখেছেন থিম অপশনে একটা অপশন। আবার কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন কিছু কিছু কারণ এটা আপনারা দেখেছেন, পেজের নিচের দিকে অনেকগুলো অপশন থাকে না? আপনারা এডিটর পাবেন, টাইটেল পাবেন এবং নিচের দিকে আবার অপশন পাবেন। ওইটা কীভাবে করে? এই জিনিসগুলো করেই হচ্ছে CMB2 বা থিম মেটাবক্সের মাধ্যমে, মেটাবক্স বলা হয় ওটাকে। এগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। এখন আমাদের এই ব্লগের এই কন্টেন্টগুলোকে ডাইনামিক করব, তার আগে আমাদের কিন্তু এটা সেট আপই হয়নি এখনও। তো এটা সেট আপ করার জন্য আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে উপরে কিন্তু, যেহেতু আমরা লগ ইন করার অবস্থা আছে, উপরে একটা বার আসে না, এই বারটা কিন্তু আসেনি। তো বারটাকে নিয়ে আসার জন্য আমরা এখন এটার শরণাপন্ন হব, এটা আমরা ইউজ করব। হিডারের দিকে যদি তাকান আপনারা দেখবেন তারা HTML এর ভিতরে আপনি দেখবেন ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট দেওয়া আছে, এটা আমরা এখন ইউজ করব। আমরা হিডারের পোর্শনটা ডাইনামিক করে ফেলি। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত HTML এর মধ্যে অ্যাড করে দেবেন। অর্থাৎ এটা তো আমার এডু WP এবং এটা হচ্ছে হিডার যেটা আমার। তো এইখানটা আপনি দেখবেন HTML এর অনেক কিছু বলছে, ল্যাঙ্গুয়েজ বলছে ZXX। অর্থাৎ এইটাকে ডাইনামিক করার জন্য আমাদের ইউজ করতে হবে এটা রিপ্লেসমেন্টে, এটা বুঝতে পারছি। সো আমি এটা কিন্তু সেভ করছি না। সেভ কেন করছি না? কারণ আমি দেখব যে আসলে কি হয়। এখানে দেখবেন ল্যাঙ্গুয়েজ ZXX আসছে, কিন্তু এই ফাংশনটা যখনই আপনি সেভ করবেন, এবার যদি রিলোড দেন, তার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিচ্ছে EN/US। আমরা যখন ওয়ার্ডপ্রেস সেট আপ দিই আমরা একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি, সেটা কিন্তু এটা। এবার এইখানটায় যে বাকি জিনিসগুলো আছে সেটাকে আমরা ডাইনামিক করবো। যেমন এখানে UTF-8 দেওয়া আছে, এটাকে আমরা ডাইনামিক করি স্পেশাল ক্যারেক্টার সাপোর্টের জন্য। তো আপনি যদি এখানে তাকান আপনি দেখবেন তারা একটা কার্ড সেটের ভিতরে স্পেশাল ক্যারেক্টারের জন্য এই ফাংশনটা ইউজ করেছে, ব্লক ইনফো কার্ড সেট। এটা আমরা ইউজ করব হচ্ছে এর ভিতরে। যদি আমি এটাকে রিপ্লেস করি, সেভ করলাম, এই জায়গাটা দেখবেন UTF-টা বড় হাতের দেখাবে, তার মানে কি এটা ডাইনামিক্যালি ওয়ার্ডপ্রেস থেকে আসে। দ্বিতীয়ত হচ্ছে আর কি কি চেঞ্জ করতে পারে, যেমন টাইটেল। আপনি আপনার ওয়েবসাইটে কিন্তু টাইটেল পাচ্ছেন, অ্যাকচুয়ালি টাইটেলটা এখান থেকে আসবে না, এটা আসবে হচ্ছে ফাংশনস থেকে, মানে ওয়ার্ডপ্রেস থেকে এটা আসবে, তাই না? আমি তো হিটার থেকে টাইটেল দিব না, টাইটেলটা আসবে হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে। টাইটেলটা ওয়ার্ডপ্রেস থেকে কেন আসবে? কারণ আমরা যখন ওয়েবসাইটটা কাস্টমাইজ করি, যেমন আমরা কাস্টমাইজ করি কিভাবে, ব্যাকে যাই, আমরা থিমসে সেটিংসে যাই, সেটিংয়ে যাওয়ার পর কি আমরা টাইটেল চেঞ্জ করি না, ট্যাগলাইন চেঞ্জ করি না, তার মানে কি এখান থেকে টাইটেলটা আসতে হবে না? এই জন্য টাইটেলটাকে আমরা ডাইনামিক করব, কিন্তু এই যেটা টাইটেলটা দিয়ে না, এটা করার জন্য অনলাইন এডুর ভিতরে আর একটা ফাইল ক্রিয়েট করতে হবে, এটার নাম হচ্ছে functions.php। মূলত এখান থেকেই টাইটেলটা কন্ট্রোল হবে, বুঝতে পারছি? নট এ বিগ ডিল, ইজি। তো এটা PHP অলরেডি করা আছে এবং এখানে PHP কোডের জন্য আমরা এখানে PHP ট্যাগ দেব। নিচের দিকে যদি আপনি এন্ডিং নাও করেন এটা, তবু কিন্তু সমস্যা নাই, কারণ এখানে আমরা HTML এর কোনো ফাংশন, HTML রিলেটেড বা CSS কিছু লিখছে না, শুধুমাত্র PHP-র কোড থাকবে এর ভিতরে। এই জায়গাটা আর কিছু আছে কিনা যেটা আমরা ডাইনামিক করব, ফ্যাব আইকন। ফ্যাব আইকনটা কখনো দেখবেন না যে পেজ বিল্ডার দিয়ে এডিট করা হয়, এই ফ্যাব আইকনটা ইউজ করা হয় কিন্তু থিম অপশনে। তো থিম অপশন ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের থিম অপশনের জন্য আলাদাভাবে রিডাক্স ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে, অথবা অপশন ট্রি। থিম অপশনের জন্য আলাদা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে হয়, সেটা আমরা দেখব একেবারে শেষের দিকে। তো এখানে আর কিছু ডাইনামিক আছে, সেটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে লিখতে হবে WP হেড। কেন লিখবেন সেটা আমি বলি। আপনারা দেখবেন ওয়েবসাইটের শুরুর দিকে উপরের দিকে কিন্তু কোনো বার নাই। তো যদি আপনি WP হেড হিডারের ভিতরে এই হেড ট্যাগের ভিতরে দেন, এখানে যদি দেন, তাহলে দেখবেন একটা স্পেস ক্রিয়েট করবে এখানটায়, তার মানে কি একটা বার দেখাবে, রিলোড হবে না। এই যে দেখেন আসেনি, আসার তো কথা। যদি এটা দিয়ে দেন তাহলে আসার কথা। এটার সাথে আরেকটা জিনিস দিতে হবে, তখন হয়তো আসবে। সেটা হচ্ছে WP হেড দিলাম না,
নিচের দিকে, একদম নিচের দিকে, যেটা হচ্ছে ইন্ডেক্সের একদম নিচের দিকে আমরা যে ফুটার দিয়েছি, তার মানে কি, এই যে ফুটার যে পার্টটা আছে, ফুটার পার্টটা কই, ফুটার, এই ফুটারের বডির উপরের দিকে বলতে হবে ডাব্লুপি ফুটার, বুঝতে পারছেন? এখানেও বলতে হবে ডাব্লুপি ফুটার, না হলে কিন্তু ওই বারটা আসবে না। ফুটার ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন ক্লোজ, ডাব্লুপি ফুটার। সো এখানে যেরকম হিডার দিলাম ডাব্লুপি হেড, ওখানে দিতে হবে ডাব্লুপি ফুটার, ওখানে ডাব্লুপি ফুট দেন না, আবার রিলোড দেন, এবার আসছে। তার মানে এখন কিন্তু আমরা বারটা দেখতে পাচ্ছি, এতক্ষণ হিডেন ছিল শুধুমাত্র ডাব্লুপি হেড আর ডাব্লুপি ফুটারের জন্য। আপনারা হিডারের দিকে লক্ষ্য করবেন, এখানে কিন্তু কোনো সিএসএস লিঙ্ক করা হয়নি, হয়েছে? এটাও অ্যাকচুয়ালি ফাংশনস থেকে মেনটেন হবে, বুঝতে পারছি? তো আমাদের এই হিডারে দেখবেন বডিতে একটা ক্লাস দেওয়া আছে, অর্থাৎ ডায়নামিক্যালি আমি এখন কোন পেজে আছি সেটা ওই বডি থেকে বুঝতে পারবেন। এই বডিতে কিন্তু নর্মালি একটা ক্লাস দেওয়া আছে কাস্টমাইজ সাপোর্ট ওভারফ্লো ভিজিবল, এটা হয়তো যে কোরি থেকে আসতে পারে অথবা এখানেও দেয়া থাকতে পারে, সেটা কোত্থেকে পাবো, হিডারের ভিতর থেকে পাবো, এখানে কিন্তু কিছু নাই। তো আমাদের এই জায়গাটা লিখতে হবে এই বডি ক্লাস নামে একটা ফাংশন, এটা অটোমেটিক্যালি ক্লাস অ্যাড হয়ে যায়। এবার যদি আপনি দেখেন বডি ক্লাস, অথবা আপনি যদি ভিউ করেন তবু দেখতে পাবেন এখানে কিন্তু কোনো ক্লাস নাই, রিলোড দেন, দেখেন অনেক কিছু অ্যাড হয়ে গেছে, অনেক কিছু অ্যাড হয়ে গেছে, এবং মেটা ট্যাগের অনেক কিছু অ্যাড হয়ে গেছে, রোবটস, নো ফলো, ড্যাশ ড্যাশ ড্যাশ। এবং বডিতে দেখেন হোম, ব্লক, লকড ইন, অ্যাডমিন বার, আমি যে লকড আছি সেটা বোঝাচ্ছে। যদি আপনি লগ আউট থাকতেন তাহলে এখানে বলতো লকড আউট, মানে ক্লাসটা অ্যাড হতো। মূলত এই ক্লাসের মাধ্যমে কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, সিএসএস করতে পারবেন। আমার মনে হয় আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। এবং এখানে যে এই জিনিসটা আসছে না, তারপর এখানে যে এগুলো আসছে, এগুলো কেন আসছে, কারণ এই যে বার আছে না, এটারও সিএসএস হতে পারে, এই বারের কিন্তু সিএসএস কন্ট্রোল হতে পারে এখান থেকে। সো আমরা এগুলো করলাম, এটা তো বুঝলেনই। এখন আমরা ইউজারে যাই, একটা জিনিস করি, ইউজারের প্রোফাইল ক্রিয়েট করি। এখানে আমরা একটু চেঞ্জ করি, আমরা এই কালারটা নেই, আমার এটা ভালো লাগছে, এটা নতুন আসছে, সো আমি এটা দিয়ে দিলাম এবং আমি এটাকে সেভ করি, দেখতে চমৎকার লাগে। তো আপনি চাইলে কিন্তু এই প্রোফাইলগুলো ডিসেবল অ্যানাবেল করতে পারেন। আর এবার পেজ পোস্ট থেকে যত ডাটা আছে সেটা আমরা রিট্রাইভ করব, সেটাই হচ্ছে কাজ। কোথায় করব? আমাদের এই ওয়েবসাইটেতে হবে। মূলত আমাদের এই পোস্টগুলোকে কলিং করার জন্য কাজগুলো করবো গাইস, আমাদের এই পোস্টগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, এখানটায় পোস্ট নিয়ে আসতে হবে, সেটা নিয়ে আমরা কাজ করব। তো এটা করার আগে আমাদের কিন্তু সেট আপটা এখনও শেষ হয়নি। সেট আপের ভিতরে দেখেন আমাদের যে এই সিএসএসগুলো করা হয়েছে এবং ফুটারে যে জেএসগুলো করা হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি এইভাবে করা ঠিক না, এটা করতে হবে এনকিউই পদ্ধতিতে। এনকিউই বলতে তারা একটা ফাংশনসের মধ্যে এনকিউই সেট আপ করে দেয়, যেটার মাধ্যমে মূলত আপনার ওই সিএসএস এবং জেএসগুলোকে কল করতে পারবেন। নট এ বিগ ডিল, খুব সিম্পল। সো এটা করার জন্য আপনি চাইলে গুগল করতে পারেন, আমি যদি দেখাই আপনি গুগল করবেন। আমি যদি বলি এনকিউই, কিউই বানানটা হচ্ছে এরকম, এনকিউই ইন ওয়ার্ডপ্রেস দিয়ে যদি সার্চ দেন তবু আপনি পেয়ে যাবেন। এই যে এনকিউই স্ক্রিপ্ট, তারা কিন্তু একটা স্ট্রাকচার দিয়ে দেয় কীভাবে আপনি ক্রিয়েট করবেন। নিচে থেকে যদি যান আপনার কোডগুলো বলে দেয় যে কীভাবে ক্রিয়েট করবেন। এই যে এটা হচ্ছে এনকিউইর একটা পার্ট, কীভাবে কাজ করবে সেটা কিন্তু বলে দেয়। সো প্রথমত কীভাবে লিখবে সেটা আমি বলি, এই জিনিসটা আমার লাগবে, এটা হচ্ছে একটা হুক, এটাকে বলা হয় হুক। অর্থাৎ আপনি যে ভিতরে এই কাজগুলো করছেন, এই হুকটা যখন ইউজ করবে তখন অটোমেটিকলি সে বুঝে যাবে আপনি সিএসএস এবং জেএসএসের কাজগুলো করছেন। কারণ এরকম ফাংশন কিন্তু লেখাই যায়, কিন্তু হুক না দিলে সে রিড করতে পারে না আসলে কি হচ্ছে। তো এইখানটা আমরা যেটা করব, আমাদের ওই এনকিউই করার জন্য এখানে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। কোথায় করছে বলেন তো? ফাংশনস, কারণ কি এখানে মাল্টিপল ফাংশনস ক্রিয়েট করতে হবে। আমরা এই ফাংশনসের ভিতরে কাজ করছি। এইখানটা আমরা লিখবো হচ্ছে, যেমন আমরা এডু নিয়ে কাজ করছি, অনলাইন এডু, তারপরে আপনি বলতে পারেন এনকিউই, আপনার ইচ্ছে মতো আপনি নাম দেন, এনকিউই স্ক্রিপ্টস, এটা আপনার ইচ্ছে মতো দিয়ে দেন, সমস্যা নেই। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ডান। এর ভিতরে আপনাকে বলতে হবে অ্যাড অ্যাকশন, মানে ওই ফাংশনটাকে কল করতে হবে। কিন্তু কল করার সময় আমরা কল করি কেমনে? কল করি খুব সিম্পলি, যখন আমরা কোনো ফাংশন ক্রিয়েট করি এই ফাংশন নামটাকে নিচের দিকে কল করি বা উপর দিকে কল করি, কাজ করে। কিন্তু ফাংশন নামটাকে ডিরেক্ট এভাবে কল করা যাবে না, এখানে বলতে হবে অ্যাড অ্যাকশন ফার্স্ট ব্র্যাকেট দেন সেমিকোলনে ক্লোজ। এই জায়গাটা দুটো জিনিস দিতে হবে, একটা হচ্ছে
প্যারামিটার আর একটা হচ্ছে প্যারামিটার। প্রথম প্যারামিটারে আপনারা হুকটা দিবেন, দ্বিতীয় প্যারামিটারে আপনার এই জিনিসটা, এই নামটা বসাইতে হবে এইভাবে। অ্যান্ড আমরা যে নামটা কপি করছি সেটা আমরা বসাবো এই জায়গাটায়, এখানটায় বসা দিলাম। ডান। আমাদের কিন্তু এনকুই ডান, মানে এটা হুকটা দিয়ে আমার এই জিনিসটাকে কল করা হলো। এটা বুঝছি সবাই? এখানটা আসার পর আমরা যেটা করলাম, এনকুই করার জন্য আমাদের ওই ফাংশনসটাকে যদি কল করি, যদিও আমরা এখান থেকে নিতে পারি ডকুমেন্টেশন থেকে, বাট এখান থেকে না নিয়ে আমরা এখান থেকে ফলো করবো। আর এটা আমি যদি করি এটা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, মানে একটা অভ্যাস তৈরি হবে। এখানে আপনার সার্চ দিতে হবে এটা দিয়ে। তো এখানে যাই, কারণ এখানে অনেকগুলো ফাংশন আছে, আবার আলাদাভাবে ফাইলেও কল করতে পারে। এনকুই চলে আসছে এবং দেখেন ওরা এনকুই করেছে অল্প একটু সিএসএস। আপনি যদি একটু দেখেন আপনাদের এখানে তো আমরা ওয়েবসাইট থেকে পাচ্ছি, বাট এই ওয়েবসাইটের ডিজাইন কিন্তু তেমন করা নাই। যদি আমি এখানে থিমসে যাই, এটাকে যদি অ্যাক্টিভ করি, তাহলে আপনি দেখবেন এখানে রিলোড যদি দেন আপনি থিম পাবেন, কিন্তু তেমন কিছু পাবেন না। হ্যালো ওয়ার্ল্ড থেকে শুরু করে এভরিথিং। কিন্তু এখানকার যে ফাংশনস বা যে ডাটাগুলো আছে, মানে ফাংশনগুলো বা পিএইচপি কোডগুলো, সেটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের। তো ওই জন্য আমরা ওখান থেকে ডাটাগুলো নিব। তো এখানটায় এনকুই স্ক্রিপ্ট যেটা করেছে সেটাই এই জায়গাটায় আমরা কপি করি, করার পর এডুকেশনের এই জায়গাটায় পেস্ট করে দিই। এখানে ইফ ইজ সিঙ্গুলার, মানে হচ্ছে সিঙ্গেল পেজে যদি যাই, কমেন্ট পপ আপ গেট অপশন থার্ড থ্রেড কমেন্টস, এটা দরকার হবে না, এটা আমরা আপাতত ডিলিট করে দিই। ওটা হচ্ছে মানে যে করি প্লাগইনের জন্য বলছে, ওটা দরকার হবে না। এখানে দেখবেন এনকুই স্টাইল এবং এটা হচ্ছে এনকুই অ্যাড ডাটা, এটা আমাদের দরকার নাই। শুধুমাত্র এই দুটো লাগবে, একটা হচ্ছে সিএসএসের জন্য, একটা হচ্ছে স্ক্রিপ্টের জন্য। খুব ভালোভাবে দেখবেন এখানে হচ্ছে ভার্সনের কথা বলছে, এটা আমাদের দরকার হবে না। মানে এখানে লিখতে হবে ভার্সন, নর্মালি এটা হয়, ওইটা আমরা ডাইনামিক্যালি করবো, সমস্যা নাই। এরকম এরকম লাখি আপাতত। ডাব্লুপি এনকুই স্টাইল এখানে কি করবেন, এখানে দেখবেন একটা নাম দিয়েছে ডাব্লুপি এডু ডাব্লুপি স্টাইল, গেট স্টাইল শিট ইউআরআই অ্যারে, তারপর হচ্ছে ভার্সন। এখানে আপনি ভার্সন 1.0 দেন, বা আপনি যদি নাও দেন তাতেও কোনো সমস্যা নাই। এটা দেওয়ার অর্থ হচ্ছে এটা আমি কমেন্ট করে রাখি, এটা দেওয়ার অর্থ হচ্ছে আমাদের যে থিমের ভিতরে এই যে অনলাইন এডুর ইনিশিয়ালি যে একটা style.css দেয় না, সেটা অন্তত রিড করতে পারবে এটার মাধ্যমে, বুঝতে পারছেন? এটার মাধ্যমে রিড করতে পারবে। আপনি যদি একটু ওয়েবসাইটটা দেখেন, আমি যদি রিলোড দিই, আমাদের ওয়েবসাইটে কিন্তু এগুলো আসছে ঠিকই। তো এখানে দেখবেন style.css আসছে, যেটা হচ্ছে style.css এর ভিতরে, মানে অ্যাসেটসের ভিতরে, কিন্তু বাইরে যে থিমটা আছে সেটা কিন্তু এখনও কল করা হয়নি। এখানটায় যে অ্যারে দিয়ে আমরা যে এটা দিচ্ছি গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, অটোমেটিক্যালি সেটাকে কল করে, অ্যাকচুয়ালি এটা নিচের দিকে আসার কথা, কোথাও না কোথাও আসে, কারণ আমরা কিন্তু সেভ করে ফেলেছি অলরেডি। এই যে দেখতে পাচ্ছি এইখানটায় ওই অনলাইন এডু style.css চলে আসে ভার্সন 1, আমরা এখানে দিয়েছিলাম 1.0। আমি যদি এখানে 2 দেই, আপনি এখানটা দেখবে 2 আসে কিনা, রিলোড দেন, দেখছেন 2 চলে আসছে, বোঝা যায়? তার মানে কি এটাকে কন্ট্রোল করা হচ্ছে এখান থেকে। তো আমি এখানে 1.0 দিলাম। যদি আমি এটা না দিই তাহলে ওয়েবসাইটে কোনো সমস্যা হবে না, চলে গেছে, ওয়েবসাইটে কোনো সমস্যা হবে না। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা অনেক সময় সিএসএস করি কোথায় বলেন তো, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আমরা থিম এডিটরে যাই, তারপরে অনেক ক্ষেত্রে দেখবেন এই জায়গাটায় সিএসএস করা হয়, অনেক সিএসএস পাবেন না অনেক থিমে। অ্যাকচুয়ালি আপনি যদি এটাকে কল না করেন তাহলে ওই সিএসএসটা ওয়েবসাইটে কাজ করবে না। তাহলে কী হবে, শুধুমাত্র ইনফরমেশনটা পাস হবে থিমের জন্য, দ্যাটস ইট। সো আমার এটা লিঙ্ক করা উচিত, রাইট? এবার আসেন ভিতরে, এখানটায় আমি কল করব কিভাবে, দেখেন ডাব্লুপি এনকুই স্টাইল আবার দিবেন, বাকি যে ডাটাগুলো সেটাকে আমরা কল করতে হবে। এখানে একটা নাম দিতে হবে, এটাকে বলা হয় হ্যান্ডলার বলা হয় এটাকে, সেটা আমাদের লাগবে। অ্যাকচুয়ালি এখানে যদি যান উপরের দিকে তাহলে আপনি দেখতে পাবেন ওটার নামটা কি, এটা উপরের দিকে দেওয়ার কথা, এই যে হ্যান্ডেল বলা হয়, সরি হ্যান্ডলার নয়, হ্যান্ডেল। তারপরে দিতে হবে সোর্স, তারপর হচ্ছে ডেপস বলতে ডিপেন্ডেন্সি কার উপরে কে আসবে সেটা ডিপেন্ডস। তো এখানে হচ্ছে ভার বলতে এখানে স্ট্রিং বুলিয়ান এগুলো বলছে, মানে ভার্সনের কথা বলছে অ্যাকচুয়ালি। আর এখানে হচ্ছে ইন ফুটার ট্রু ফলস, যদি আপনার ফলস দেন তাহলে বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস,
মানে নিচের দিকে আপনি দিবেন নাকি ফুটারে দিবেন সিএসএসটা, সেটার কথা বলছে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। অর্থাৎ আমরা যে ডাটাগুলো দিচ্ছি সেটাকে আমরা কল করব এক্স্যাক্টলি এই প্রসেসে। স্ক্রিপ্টের কথা বলছে এখানে, কিন্তু এটা কিন্তু স্ক্রিপ্টের কথা বলছে। আমরা কিন্তু ডাব্লিউপি ইউনিক স্ক্রিপ্ট খুঁজছি, আমরা কিন্তু স্টাইলের কাজ করছি না। তো স্টাইলের জন্য কিন্তু প্রসেসটা আলাদা, স্ক্রিপ্টের জন্য প্রসেস আলাদা। স্ক্রিপ্ট বলতে জেএসএস এর কথা বলছে। এখানে ডাব্লিউপি এনকিউ স্টাইলের মধ্যে কি করব, কি দেওয়া লাগবে বা কিভাবে করবেন। এখানে আমরা যে এগুলো দিচ্ছি না, এখান থেকে এগুলো তুলে ফেলতে হবে, এগুলো দেওয়া যাবে না। ইভেন এই পুরো প্রসেসটা আমাদের এইখানটা নিয়ে আসতে হবে। তো এটা আনার জন্য সহজভাবে যদি দেখাই, আমাদের যে ইন্ডেক্সের ভিতরে এইটার ভিতরে যে সিএসএসগুলো আছে এটাকে আমরা কপি করি। করার পর আমাদের ফাংশনসে এইখানটা নিচের দিকে আমরা এগুলোকে প্রত্যেকটাকে কল করি। এখন এখানটার প্রথমত একটা নাম দিব, এরপরে কমা, তারপরে আমাদের বলতে হবে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, যেটা আমরা হিডারে করেছিলাম। হিডার আমরা এই কাজ করছিলাম না, এই যে এক্স্যাক্টলি সেম জিনিসটাই এইখানটা ইউজ করব, এখানটায় দিব গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব অ্যান্ড কমা দিব। দেওয়ার পর এইখানটায় হবে অ্যারে ফার্স্ট ব্র্যাকেট। কেন অ্যারে এটা আমি বলছি। এরপরে হচ্ছে ভার্সন 1.0 বা আপনি যা ইচ্ছে তাই দেন। ইভেন আপনি যদি বাদও দেন, এগুলো যদি নাও দেন সমস্যা না কিন্তু। এবার আসেন এই জিনিসটা অ্যাসেস থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে পুরোটাই কপি করি। করার পর এরপর ডট দিয়ে কোটেশন দিয়ে আমরা এর পরে এটা অ্যাড করে দেব, এবং অবশ্যই আমার এখানে স্ল্যাশ দিতে হবে। আমার কথা বুঝছেন? ও কোথায় দিলাম আমি, এটা দিতে হবে এইখানটায়। সো আমি একটু স্পেস দিই, ডট দিয়ে কোটেশন দিয়ে স্ল্যাশ দিয়ে এই ফাইলের নামটা। তাহলে কি হচ্ছে, ওই ফাইলটা ডিরেক্টরি সে পেয়ে যাবে। তার মানে কি, আমার গেট টেমপ্লেট ডিরেক্টরি কী করে, গেট টেমপ্লেট ডিরেক্টরি আমার ওয়েবসাইটের এই পর্যন্ত ডিরেক্টরিটা পাইয়ে দেয়, রাইট? এই পর্যন্ত ডিরেক্টরি পাইয়ে দেয়। এরপরে হচ্ছে ফোল্ডার বা থিমস ভিতরটা পাইয়ে দেয়। তো এখানে আমার যদি একটু তাকান, তাহলে থিমস পর্যন্ত কিন্তু পাইয়ে দেয়। এরপরে হচ্ছে কোন থিমের ভিতরে যাচ্ছে সেটা কিন্তু বিষয়। সো এই ডিরেক্টরিটা ওইভাবে কাজ করে। এখানে বুটস্ট্র্যাপ দেয়া, আমরা এখানে একটা নাম দিব। এই নামটা কিন্তু অবশ্যই দিতে হবে হ্যান্ডেল। আমি চাইলে কিন্তু আন্ডারস্কোর দিয়ে সিএসএস বলতে পারি, আমার ইচ্ছে। তাহলে কি হচ্ছে, ইউনিকলি নামটা কাউন্ট করবে। এবার আমি এটাকে কমেন্ট করি। করার পর এই সিএসএসটা, এই বুটস্ট্র্যাপটা আসলো কেন বা আসলো কি না সেটা আমরা একটু দেখব। তার একটা আইডিয়া হবে যে আসলেই কাজ করছে। তো এটা আমরা দেখবো কোথায়, এইখানটায়। এটা তো আমারই, রাইট? আমরা কিন্তু এখানটায় রিলোড যদি দিই, কোথায় আসছে আমি, হ্যাঁ এখানে কিন্তু সিএসএস কিছু চলে আসছে। লোকাল হোস্ট ডাব্লিউপি অ্যাডমিন, মনে হয় এখানে ভুল হয়েছে। রিলোড দিই, আনএক্সপেক্টেড সেকেন্ড ব্র্যাকেট, কোথায় এটা, 16 নাম্বার। 16 নাম্বার মিনস এটার কথা বলছে। তার মানে এখানে সেমিকোলন দেন, এটা ভুল। শুধুমাত্র একটা সেমিকোলন আমাকে ভুল দেখায়। তাহলে এখানে পাবো, রিলোড দেন। এখানে কিন্তু অলরেডি বুটস্ট্র্যাপ আছে, যেটা আমরা হিটার থেকে পাই। কিন্তু এখানটায় তাকাবেন, এখানেও কিন্তু বুটস্ট্র্যাপটা আসছে এবং ডিরেক্টরিটা কিন্তু পাইয়ে দিচ্ছে, রাইট? তার মানে এক্স্যাক্টলি এইভাবে আমাদের এই কাজটা করতে হবে। এবং এইখানটা দেখবেন আইডি বুটস্ট্র্যাপ ড্যাশ সিএসএস। তার মানে আমার এটা যদি নাও দেন তবু কিন্তু ড্যাশ সিএসএস নিয়ে নেয়, রাইট? এটাকে বলা হয় আইডি। আইডিটা হচ্ছে হ্যান্ডেল হিসেবে কাজ করে। তো আমাদের এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? তা মানে এক্স্যাক্টলি সেম ওয়েতে বাকিগুলোকে এক্স্যাক্টলি এই ওয়েতেই আমরা আবার কল করতে থাকবো। তো এইখানটায় যে গেট টেমপ্লেট ডিরেক্টরি এই পোর্শনটুকু যা আছে এবং এই পোর্শনটুকু যা আছে, এটাকে আমরা চাইলে উপরের দিকে কল করতে পারি না আলাদাভাবে, বা এই অংশটুকু আমরা চাইলে একটা ভেরিয়েবলে কল করতে পারি না। এটা আমরা উপরে দিকে যদি সাপোজ ভেরিয়েবল হিসেবে যদি বলি ডির মানে কি ডিরেক্টরি ইকুয়াল দিয়ে আমরা এটা দিয়ে দিলাম সেমিকোলন ক্লোজ। তাহলে কি হচ্ছে, এটা আমরা আরেকটাভাবে একটা ভেরিয়েবল কল করলাম এবং এইখানটায় এটাকে আমরা পেস্ট করি। তাহলে আমাদের জিনিসটা আরও ইজি মনে হবে যে হ্যাঁ সহজ বোধ হচ্ছে। তাহলে আমরা এইভাবে করে ফেলি। এই জিনিসগুলো যদি করতে চাই তাহলে আপনার কোটেশনের একটা কাহিনি হবে আর কি বলা যায়। সো তখন এটাকে আবার যখন ভেরিয়েবলে কল করতে তখন আপনার কোটেশনের বাইরে রাখতে হবে, তখন একটু ঝামেলা হবে সত্যি কথা বলতে। তো আমাদের এই অ্যারেগুলো কেন কী কাজ করতেছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্সির একটা কাজ করে। ডিপেন্ডেন্সি বলতে বুটস্ট্র্যাপটা উপরে যাবে কিনা, তারপর হচ্ছে এরপরে যে সিএসএস আউটকারসের নিচে যাবে কিনা এগুলো। তবে এই ডিপেন্ডেন্সির যে ব্যাপারটা সেটা কিন্তু যে কোরিতে প্রবলেম বেশি করে।
এটা কিন্তু সিএসএসের প্রবলেম খুব একটা করে না, আর সিরিয়াল মেনটেন করলে কোনো সমস্যা নাই। এরপর আমরা এটা গেল, এটা আমরা শেষ করলাম, তাই না? এটা আমরা তৈরি করে ফেললাম। এবার আসেন এটা, তো এইখানেও আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে থাকবে, শুধুমাত্র এটা লাগবে। তো এই পুরো জিনিসটা এই কপি করে, যাতে ভুল না হয়, এটাও ডিলিট করে দিই। এটা আমরা দিব হচ্ছে এখানটায়, অ্যান্ড এটা হচ্ছে আউল ক্যারোসেল, সো এতটুকু পোর্শন আমরা এখানটায় দিয়ে দিই। বুঝতে পারছি? তার মানে এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। এরপরে আসেন এতটুকু অংশ কাট করি, এটা আমরা নিচের দিকে দেই, স্লিক ন্যাভ, এটা আমরা এখানটায় কল করি। দেন হচ্ছে ফ্ল্যাট আইকন, সো প্রত্যেকটাকে নিচের দিকে আরও কয়েকটা বার কল করি। তো ফ্ল্যাট আইকন দিয়ে দিই, ফ্ল্যাট আইকনটাকে কল করব হচ্ছে এখানে, তারপর এটাকে রিমুভ করে দিই। দেন হচ্ছে গিজগো নামে একটা প্লাগইনের কথা বলছে, এটা আমরা নিচের দিকে কল করি, গিজগো এখানটায় কল করি। তারপর এখানটায় এনিমেট বিন ডট সিএসএস বলছে, সেটা আমরা নিচের দিকে কল করি, এখানটায় বলবো এনিমেট। দেন হচ্ছে এখানে পপ আপের কথা বলছে, আমি এটাকে কাট করি, এটা লাগবে না। তারপর এখানটায় পপ আপ, তারপর হচ্ছে পপ আপটাকে আমরা এখানে কল করি, ডান। দ্বিতীয়ত হচ্ছে অল অসাম ড্যাশ 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 ফন্ডাসাম, সো ফন্ডাসামটাকে আমরা এখানে কল করি। দেন ফন্ডাসামটা একটা ডিপেন্ড হ্যান্ডলার তৈরি করি, ডান। এবারে আর বাকিগুলো নিয়ে আসি, এটা বাদ। থিমিফাই, এটাকে আমরা কাট করি, ডিলেট, এখান থেকে শুরু করে এটা দিই। থিমিফাই আইকনস, আইকনসটাকে আমরা এখানে কল করি। দেন হচ্ছে স্লিক, উপরে আমরা একটা স্লিক দিয়েছিলাম, রাইট? না দেইনি, তো স্লিক ডট সিএসএস, এটা আমরা দিব হচ্ছে এখানটায়। স্লিকটাকে আবার এখানে কল করি। দেন হচ্ছে নাইস, এটা আমরা এখানে কল করব, নাইস সিলেক্ট বা সামথিং কিছু একটা দিতে হবে, দিয়ে দিলাম। তারপর স্টাইল ডট সিএসএস লাস্ট ওয়ান, এটা কিন্তু থিমের ডিজাইনের জন্য স্টাইল ডট সিএসএস, উপরেরটা কিন্তু আলাদা, নিচেরটা কিন্তু আলাদা, এই জন্য আমরা ডিফারেন্ট করলাম। এবার আমরা এগুলোকে দেখব যে আসলে কাজ করছে কিনা, এগুলো আমরা দিয়ে দিচ্ছি, ডিপেন্ডেবলটাও দিয়ে দিলাম। এবার আমি রিলোড যদি দেই, আমরা উপরে কিন্তু এগুলো দেখতে পাবো, এগুলো থাকবে, এবং নিচের দিকে দেখেন সবগুলো আবার চলে আসছে, কিন্তু এটা আসে হচ্ছে একটা প্রসেসে, এখানে কিন্তু ওই জিনিসটা নাই। সো আমাদের হিডার থেকে যদি এখন এগুলো তুলে ফেলি, তাহলে কিন্তু আমাদের সমস্যা থাকার কথা না, তুলে ফেললাম, রাইট? তাহলে এবার যদি আমি ওয়েবসাইটটা ভিজিট করি, রিলোড দেন, এখানে কিন্তু পাবো না, বাট এখানে কিন্তু ঠিকই আছে নিচের দিকে। তাহলে ওয়েবসাইট যদি রিলোড দেন, তাতেও কোনো সমস্যা হওয়ার কথা না। হয়ে গেছে সমস্যা। তাহলে সিএসএসটা পায়নি, কেন পায়নি? এখানে তো পাচ্ছে ঠিকই, ইনক্লুডস, এই যেগুলো দিছি, অনলাইন ডাব্লুপি, অনলাইন এডু ডাব্লুপি, লোকাল হোস্ট, অ্যাসেটস, থিমের নামটা আসেনি গাইস, থিমের নামটা আসেনি, বুঝতে পারছেন? এখানটা অন্য একটা প্রবলেম হচ্ছে, যেমন অ্যাসেট সিএসএস, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, আমাদের যে সিএসএস যে একটা ফাইল ছিল, মানে স্টাইল ডট সিএসএস, সেটাকে খুঁজে বের করি, তাহলে হয়তো সুবিধা হবে বুঝতে। যেটা নর্মাল ডিরেক্টরি থাকে সেটা বের করতে হবে, এই যেটা এর দেখেন ডাব্লুপি কন্টেন্ট থিমস পুরো ডিরেক্টরি আছে, কিন্তু আমাদের এগুলোতে কিন্তু ডিরেক্টরিটা পায়নি, ডাব্লুপি কন্টেন্ট ডিরেক্টরিটা পায়নি। কেন পায়নি? ফাংশনসে যান, অ্যাকচুয়ালি এটাই কাজ করেনি। আমরা যে এটা দিচ্ছি, এটা মেবি এখানে কাজ করেনি, বুঝতে পারছেন? ও ইউআরআই, আচ্ছা, এখন এটার যে এটা ফাংশন যে আছে, মানে আমাদের অনলাইন এডু যে ফাংশনসটা দিয়েছে, এখানে একটু যাই, এখানে দিয়েছে স্টাইল গেট টেমপ্লেট ডিরেক্টরি, কিন্তু গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই যে দিয়েছে, এই দেখেন ডট দিয়ে এটা কিন্তু করেছে, মানে আমি যা করেছি তাই, ডিফারেন্স কিন্তু নাই, একই, এরকম দিতেই হবে। এটা আমাদের ফাংশনস ডট পিএইচপিতে, এটা হচ্ছে আমাদেরটা অনলাইন এডু, ওকে ফাইন। আমরা কিন্তু এখানটায় অ্যাড করেছি, যেটা আমরা ডিরেক্টরি পাইয়ে দিয়েছি এখানে, কিন্তু কাজ তো করার কথা, ভেরিয়েবলটাও ঠিক আছে, সামহাও এটা কাজ করেনি। এখন আমি এতটুকু পোর্শন কন্ট্রোল এইচ ক্লিক করে এটাকে আমরা রিমুভ করে দেব,
ইনিশিয়ালি রিমুভ করে দিই, দেখি আসলে কেন কাজ করেনি। এবার যদি রিলোড দেন কোনো সমস্যা নাই, কিন্তু তার মানে এটা এমনিতেই আসতেছে, তার মানে ডিরেক্টরি গাইস কাজ করেনি, অর্থাৎ এই জিনিসটা এখানে কাজ করেনি। কন্ট্রোল এক্স ক্লিক করেন, মানে আমি যে বাইরে যে কল করে ভেরিয়েবলটা কল করেছি এটা কাজ করেনি, বুঝতে পারছেন? তাহলে এখানে এই জায়গাটা এটা অ্যাড করে দিই, এবং এইখানটা কি করব, এটা রিপ্লেসমেন্টে ওটা বসবে, এটা আমি বলে দিই, তাহলে আমাদের সুবিধা হচ্ছে একবারে হয়ে যাবে, মানে এখানে ভেরিয়েবলটা এইভাবে কল করা যাবে না। তাহলে এখানে রিপ্লেস করে দিই, তাহলে রিপ্লেস হয়ে গেল, ডটটা আসেনি সামহাউ, তাহলে এখানে আবার রিপ্লেস করি ডট দিয়ে, এবার আসছে, ওই ভেরিয়েবলটা ওখানে থাক, এখান থেকে আমরা চেক করবো যে আসলে ঠিক হচ্ছে কিনা। এবার আসছে, যেগুলো আমাদের দরকার ছিল সেটা চলে আসছে। এবার যদি রিলোড দিই সিএসএস পাই কিনা একটু দেখি, তার মানে ভেরিয়েবল কল করে এটা করা যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? দ্বিতীয়ত হচ্ছে আমাদের এনকিউ স্ক্রিপ্ট করতে হবে, এটাকে আমরা ওপেন করি। এবার এটা করার জন্য আমাদের এখান থেকে index.html এর নিচের দিকে যাই, এখানে কিন্তু যে জাভা স্ক্রিপ্টের কোড বেশি, এটাকে পুরোটাই কপি করি। ফাংশনসের ভিতরে এটার মধ্য দিয়ে আমরা কাজটা করব, নিচের দিকে আমরা এগুলো অ্যাড করি, তার মানে বুঝতে পারছেন কতটা ঘানি টানতে হবে। সো অনলাইন এডু ন্যাভিগেশন এটা কিন্তু বাই ডিফল্ট চলে আসছে, তো এটা ব্যতীত নিচের দিকে আর একটা কল করতে হবে, কিন্তু একই জিনিস এটার মতোই, শুধুমাত্র এখানে দিতে হবে এনকিউ স্ক্রিপ্ট, কিন্তু হুকের নাম হচ্ছে স্ক্রিপ্টস, এখানে দিতে হবে স্ক্রিপ্ট। সো আমি নিচের দিকে কল করি, এটা থাকবে লাইক উপরেটার মতো, এই যে এটার মতো এটাও থাকবে। এইখানটায় আমরা প্রত্যেকটা জিনিসকে আবার নতুন করে কল করব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কাট করি, কাট করার পর এখানটায় ডিরেক্টরি পাইয়ে দিই, বুঝতে পারছি? সো এটা আমরা উপরে দেবো, সিরিয়াল মেনটেন করবে, কোনো সমস্যা নাই। এখানে ট্রু দিচ্ছি কেন সেটা আমি বলছি একটু পর। এখানটা আমরা এই নামটা বসায় দেব, সরি আমরা তো উপরে দিচ্ছি, এটা বসাতে হবে নিচের দিকে, রাইট? এটাকে আমরা কাট করি, একটু স্পেস দিই, এটা আমরা নিচের দিকে বসাবো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিয়ে দিই, দেন এটা রিপ্লেসমেন্টে এটা থাকবে। তো আমরা কপি পেস্ট করি, দেন এটা থাকবে, আর এটাকে আমরা ভেন্ডরের মধ্যে রাখবো, তাই না? প্রত্যেকটা কিন্তু ভেন্ডরের মধ্যে না, তার মানে এটাকে আমরা ডিলিট করি, শুধুমাত্র এতটুকু এইভাবে রাখি। ভার্সন, এই ভার্সনটাকে এখনও আমরা ডিফাইন করতে পারি 1.0। ট্রু কেন দেবো, ফলস কেন দেবো সেটা আমি পরে দেখাচ্ছি, বাট এগুলো আমরা সেট আপ করে ফেলি কপি পেস্ট করে। এবার আসেন, এটা কিন্তু ডান হয়ে গেছে, এবার এইটাকে কাট করি, কাট করার পর এরপরে ওরা কিন্তু বলে দেয়, আচ্ছা এটাও কিন্তু ভেন্ডরের মধ্যে থাকবে গাইস, এটাও ভেন্ডরের মধ্যে থাকবে, তাহলে ভেন্ডর পর্যন্ত কপি করে আমরা এখানটায় অ্যাড করে দিই। এবার এটা কিন্তু যে কোয়েরি, তো যে কোয়েরি এই জায়গাটায় কল করে দিই। ও উপরের দিকে একবার কল করছি, আচ্ছা এটা ডিলিট করে দিন, লাগবে না। তাহলে যে কোয়েরিটাকে কল করলাম, আমি সব উল্টাপাল্টা কাজ করতেছি কেন? এই যে কোয়েরিটা অ্যাকচুয়ালি এখানে হবে, এটাই ভুল ছিল। আচ্ছা এটাকে ছোটো করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আসেন, যে কোয়েরিটা তো মাত্র করলাম, রাইট? তাহলে এটা ডিলেট, দেন হচ্ছে পপার min.js, এখানে কিন্তু জেএস আছে, নট ভেন্ডর, তার মানে এরপরে এটা অ্যাড হবে, পপারটাকে আমরা এখানে অ্যাড করে দেব। দেন হচ্ছে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপটাকে কাট করি, এরপরে হচ্ছে বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপটাকে আমরা এখানে অ্যাড করব, দেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত কাট, এই জায়গাটায় পেস্ট, যে করি স্লিক ন্যাপ সেটাকে আমরা এখানটা অ্যাড করব, সেম চলতেই থাকবে। তো আমি এগুলো ডিলিট করে দিই, আউল ক্যারোসেল এই জায়গাটা অ্যাড করব, আউল ক্যারোসেল পুরোটাকে নিয়ে আমরা এখানে অ্যাড করে দেবো, অ্যান্ড এটাকে আবার কপি পেস্ট করি, স্লিক জেএস ফোল্ডারের ভিতরে এটা মাথায় রাখতে হবে। তারপরে আমরা স্লিকটাকে কপি করে এখানে অ্যাড করে দিই, দেন হচ্ছে ওয়াও জেএস, ওয়াও জেএসটাকে কাট, এরপরে অ্যাড করব, তারপরে ওয়াওটাকে আমরা এইখানটায় পেস্ট করে দিই, অ্যানিমেশনের পার্ট,
অ্যানিমেটেড দিয়ে দিলাম, দেন হচ্ছে পপার যে করি যা আছে তাই দিয়ে দেবো এখানে জেএস ফোল্ডারের ভিতরে। এটা হচ্ছে ম্যাগনিফিক পপার এটা আমরা এখানে দিয়ে দিই। উপরে কিন্তু পপার একবার লিখেছি, এই জন্য আমরা এটা কিন্তু এই নামটা দিলাম, পপআপ দিলাম না, পপআপ দিলাম না। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে পপার, এটা হচ্ছে পপআপ, সো সমস্যা হবে না, দিয়ে দিই, কারণ উপরে কিন্তু পপার দিয়েছিলাম মেবি। সো এটা ডিলিট করে দিই। আর এখানে কিন্তু গিজগো এটাকে আমরা কাট করি, কাট করার নিচে দিব। আচ্ছা, কাট করার আগে এটাকে রিপ্লেস করি কয়েকবার। সো এবার আমি এটাকে কপি করি, কাট করার পর এখানে দিই গিজগো, এখানটা অ্যাড করে দিই, ডান। তারপর এখানে কাট করি, কাট করার পর এখানটা পেস্ট, সিলেক্ট নাইস সিলেক্ট, এটাকে আমরা এতটুকু কপি করি, করার পর এখানটায় পেস্ট। এই একই জিনিস চলতেই থাকবে, কাট, তারপর হচ্ছে স্টিকি, এটাকে আমরা পেস্ট করে দিই, দেন এটাকে আবার কপি পেস্ট। সো এতটুকু পর্যন্ত ডান। আরও অনেকগুলো আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপিড। তারপরে কাউন্টার আপ, এটাকে আমরা দিব হচ্ছে এখানটায়। ওয়ে পয়েন্টস, সেটাকে আমরা কাট করি, ওয়ে পয়েন্টসটাকে আমরা অ্যাড করব এখানটায়। দেন হচ্ছে কন্ট্যাক্ট জেএস, এটাকে আমরা কাট করি, অ্যাড করব হচ্ছে এখানে কন্ট্যাক্ট জেএস। তো এগুলো ডিলেট। এবার আসেন ফ্রম, কাট করলে বোঝা যায় যে আসলে দিয়েছি কিনা, এই জন্য কাট করে দেখাচ্ছি। ফ্রমের কাজটা হবে এখানে, অ্যান্ড এখানে আর কয়েকটা আছে, 1 2 3 5টা। তো আমি 1 2 3 4 5 হয়ে গেছে অলমোস্ট। এখন এটাকে আমরা কাট করি, কাট করার পর এই যেটা অ্যাড ভ্যালিডেট, তারপর হচ্ছে এটাকে কাট করি, নাহলে ওয়েবসাইটে কিছুই শো করবে না যদি আমি ভুল করি। স্ক্রিপ্ট, দেন হচ্ছে এইটা কাট, অ্যাজাক্স অটো কমপ্লিট মনে হয়, অ্যাজাক্স চিম্প। সো প্লাগইন ডট জেএস, এটা আমরা দিব হচ্ছে পরে, প্লাগইনস এটা আমরা এখানটায় দিই। লাস্ট ওয়ান মেইন ডট জেএস, কাট, নিচের দিকে আমরা বলবো মেইন, কপিড মেইন ডট জেএস। সো এটাও ডান, নিচে আর নাই। এবার যদি আমরা ওয়েবসাইট ভিজিট করি, ভিউ করবো আগে, রিলোড দিই, এখানটা দেখেন জেএস আসছে কিনা, এবং নিচের দিকে তাকান, জেএসগুলো নিচে চলে আসছে, ডাবল আসছে দেখেন। এটা যে কমেন্ট দেখতে পাচ্ছেন না, এই কমেন্টটা আসছে হচ্ছে ফুটার থেকে। এই ফুটারের, এটা তো আমাদের না তাই না, ফুটারটা কই, ফুটার ডট পিএইচপি থেকে এই জিনিসগুলো আসে, কমেন্ট করা আছে তো এখান থেকে আসে, এটাকে আমরা রিমুভ করে দেবো। এই পর্যন্ত ডান। কিন্তু এখন যদি রিলোড দেন তাহলে এটা থাকবে না, এইটা হচ্ছে আমাদেরটা, বুঝতে পারছি। কিন্তু ইনক্লুডস জেএস, ডাব্লিউপি ইনক্লুডস, তারপর থিমের কথাটা কিন্তু বলে নাই। সো এখানে দেখেন কাজ করে কিনা, রিলোড, তার মানে কি উপরে দেখেন ইউজ আনডিফাইন্ড কনস্ট্যান্ট এস ভার্সন। ওকে, এখানে একটা ভার্সন লিখতে হবে গাইস, এটা ভুল হয়ে গেছে, অর্থাৎ এইখানটায় যে ভার্সনটা দেইনি সেটা কথা বলছে 1.0। ট্রু কেন দিচ্ছি, ট্রু মানে কি, ট্রু মানে হচ্ছে নিচের দিকে শো করবে, মানে ফুটারে শো করবে, ফলস মানে হচ্ছে উপরের দিকে শো করবে, বুঝতে পারছি। যদি আমি এগুলোতে ট্রু না দিয়ে ফলস দেই, সাপোজ কন্ট্রোল এইচ, ট্রু এর জায়গায় যদি বলি ফলস, তাহলে জেএসগুলো সবগুলাই উপরের দিকে শো করবে, নিচের দিকে থাকবে না। যেমন রিলোড দেন, নাই কিন্তু নিচে কিন্তু নাই, উপরের দিকে যান, এই যে দেখেন জেএসগুলো উপরে চলে আসছে, বুঝতে পারছি। সিএসএস এর পরে জেএসগুলো আসার কথা আসছে। সো এই জন্য আমরা ট্রু করে রাখবো যাতে নিচের দিকে শো করে। তার মানে কি আপনি পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে পারছেন আপনার কাস্টম ফাংশনটা পিএইচপি থেকে। যাব এটার করার পর এটা ইরোরটা কিন্তু আমরা সলভ করে ফেলেছি, সো এটা কোনো প্রবলেম না। আমাদের ভিতরে লুপ নিয়ে কাজ করি, এরপরে আমরা মেনু নিয়ে কাজ করব। কেন জানেন, এই মেনু নিয়ে কাজ আগেও করা যায়, কিন্তু লুপ নিয়ে কাজ করতে গেলে আপনাদের কনসেপ্ট আগে ক্লিয়ার করি। মেনুটা আমরা নেক্সট ক্লাসে দেখতে পাবো যদি এটা কমপ্লিট হয়ে যায়। সো এইখানটায় এটাকে আমরা প্রথমত
এই যে গেট টেমপ্লেট ডিরেক্টরি দিয়ে এটা ইন্টারফেসটা দেখার চেষ্টা করি, তো আমরা পাবো হচ্ছে index.php-তে। এটা উপরের দিকে যদি যায় একদম, এটা হচ্ছে ব্যানার সেকশন, এবং এখানে কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে কোল LG8 যেটা হচ্ছে বাম দিকে, যেখান থেকে পোস্টগুলো শো করে। কোল LG4 যেটা হচ্ছে সাইডবার বলতে ডান দিকের পোর্শনটা, এটার কথা বলছে। তো এই বাম দিকের পোর্শনটাই হচ্ছে আমরা এখন ডায়নামিক করব, আর সাইডবারটা হচ্ছে উইজেট দিয়ে কাজ করতে হবে, সেটা আমরা পরে দেখব। এখানটায় দেখবেন লুপিং আর্টিকেলগুলো কোনগুলো, এই আর্টিকেলগুলো কিন্তু লুপ হচ্ছে, রাইট? আর্টিকেলগুলো লুপ হচ্ছে, এবং এখানে দেখবেন ইমেজ আছে। এই জায়গাটায় যদি আমি বলি গেট টেমপ্লেট ডিরেক্টরি স্ল্যাশ, তাহলে কি আমার ওই ইমেজটা পাওয়ার কথা না, যেটা আমরা অলরেডি দেখেছি? গেট টেমপ্লেট ডিরেক্টরি URI, তারপর সেমিকোলনে ক্লোজ, এটা তো দিয়েছি। যদি আমরা এটা দিয়ে থাকি তাহলে দেখবেন এখানে ইমেজটা আসার কথা, যদি ভুল না থাকে। আসছে? তার মানে বাকিগুলোতে ওই ইমেজটা আসবে, যদি আমি এগুলো দেই। কিন্তু এটা কিন্তু ডায়নামিক হচ্ছে না। আমি যখন পোস্ট থেকে রিট্রাইভ করব, আসলে কি সলিউশনটা হয়ে যাবে? নো। তো এখানে এই ইমেজগুলো আসলেও প্রত্যেকটা জিনিস আসলে ডেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে আমরা ডায়নামিক করব। এখানটায় ট্রাভেল, লাইফস্টাইল এটা কিন্তু ক্যাটাগরি, যদিও তারা আইকনটা ভুল দিয়েছে। তারপর হচ্ছে কমেন্ট কয়টা আছে সেটা, টাইটেল এবং কন্টেন্ট, এই জিনিসটাকে আমরা ডায়নামিক করব এখন। দো ডায়নামিক করার জন্য আপনি দেখবেন পোস্টগুলো একই রকম, এমন না যে ডিফারেন্ট ইন্টারফেস। সো এটার জন্য আর্টিকেল একটা রেখে বাকিগুলোকে আমরা রিমুভ করে দেবো, সবগুলো কিন্তু দরকার নাই। তো এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আমরা কিন্তু এখানে লুপ চালাবো, এই পর্যন্ত কাট। এবার আসেন উপরের দিকে, মূলত এটাই আমরা লুপিং করব। আমি লুপিং কিভাবে করব এবং কিভাবে আমরা পোস্টকে রিটাইপ করব সেটাই হচ্ছে এখন কাজ। রিলোড যদি দেই, আমরা শুধুমাত্র একটাই পোস্ট দেখব, এখানটা শুধুমাত্র একটাই পোস্ট দেখব, এবার এটাকে আমরা পোস্ট থেকে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের যে পোস্ট ফরম্যাট আছে এখান থেকে নিয়ে আসবো। এখানে কিন্তু পোস্ট একটাই। তো আমি যদি পোস্ট আরও বানাতে চাই সেটা আমরা বানাতে পারি। বেস্ট ওয়ে হচ্ছে আমি যদি অন্য একটা ওয়েবসাইট থেকে পোস্টটাকে এখানটায় ইম্পোর্ট করি, তাহলে কি আমাদের জন্য সুবিধা হয়, অনেক ডাটা পাবো, রাইট? সো সেই ক্ষেত্রে অন্য একটা ওয়েবসাইট থেকে যদি নিতে চাই, ট্রাই করি নেওয়া যায় কিনা। আমরা ব্রেভ ওয়েবসাইট এখানে যাব, dailydhaka24.com যে ওয়েবসাইট আছে এখান থেকে দেখার চেষ্টা করি, যদি লগ ইন থাকে তাহলে তো ভালোই। করবো এখন। সো এখান থেকে আমরা পোস্ট দেখবো কয়েকটা, বেশি না, এমন না যে অনেকগুলো দেখবো। এই পোস্টগুলো আছে কিন্তু এলিমেন্টারে করা, এটা একটা সমস্যা। এলিমেন্টারে করা থাকলে যেটা হয়, আপনার এলিমেন্টার পেজগুলো ছাড়া এগুলো কিন্তু রিট্রাইভ করা মুশকিল। এখানেও এই কাজটা করা যাবে না, মানে প্রত্যেকটা ডাটাগুলোকে নর্মাল রাখতে হবে, একদম বি নর্মাল। তো এটার জন্য আর একটা কাজ করতে পারি, আমার আর একটা ওয়েবসাইট আছে সেখান থেকে যদি নিয়ে আসতে পারি থিমস জাঙ্গল। এখানে লগ ইন করা হয়নি, অ্যাকচুয়ালি এখানে লগ ইন না, লগ ইন হচ্ছে আলাদা একটা জায়গায়, অন্য একটা ট্যাবে লগ ইন করা আছে, সেখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট ইম্পোর্ট করে নিয়ে আসবো। সো এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য এখানে লগ ইন করা আছে, ড্যাশবোর্ডে যাই, কীভাবে আপনি এক্সপোর্ট করবেন, কীভাবে আপনি ইম্পোর্ট করবেন সেই জিনিসটা দেখব। সো এখানটায় যদি ডাটাগুলো নিতে চান এখানে দেখবেন ইম্পোর্ট এক্সপোর্ট অপশন। তো আমি যদি এক্সপোর্টে ক্লিক করি, আপনি দেখবেন পোস্টগুলোকে শুধুমাত্র এক্সপোর্ট করতে পারবেন, সো সিম্পল। তো আমি এখানে দুটো জিনিস ইম্পোর্ট করবো, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে মিডিয়া। তো আমি যদি ডাউনলোড করব, সে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। মিডিয়াকেও ডাউনলোড করতে হবে, কারণ পোস্ট যখন আপনি ডাউনলোড করবে তখন কিন্তু অনেক সময় ওই ইয়েগুলো ডাউনলোড হয় না, পোস্ট যখন ডাউনলোড করবেন তখন মিডিয়াগুলো আসে না, এরকম একটা প্রবলেম হয়। এই জন্য আমরা দুটো ইন্ডিভিজুয়ালি ডাউনলোড করলাম। এরপরে আমাদের এই ওয়েবসাইটটাতে এটাকে বাদ দিয়ে টুলসের ভিতরে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্টে যখন ক্লিক করবো তখন আমার ওয়ার্ডপ্রেস নামে একটা প্লাগইন আছে যেটা ওয়ার্ডপ্রেস প্রোভাইড করে।
সেটাকে আমরা নিই ডাটা ইম্পোর্টের জন্য। শুধুমাত্র পোস্টগুলোকে ইম্পোর্ট করবেন। আবার যখন আপনি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন তখন প্রোডাক্টও কিন্তু এইভাবে ইম্পোর্ট করার একটা সিস্টেম আছে। সিএসভি ফরম্যাটে তখন ইম্পোর্ট করতে হয়, এক্সপোর্ট করতে হয়, তাহলে আর ঝামেলা থাকে না। এখানটায় আমরা নিব হচ্ছে ম্যাক্সিমাম ফাইল সাইজ এটা। সো আমাদের এই ডাটাগুলো ডাউনলোড হয়েছে কোথায় সেখানে যান। প্রথমত আমরা পোস্টগুলোকে ডাউনলোড মানে আপলোড করব। তো এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিই, তারপরে আপলোড, দেন ডাউনলোড, ইম্পোর্ট, অ্যাটাচমেন্ট, যতটুকু টাইম লাগে আর কি। আচ্ছা, এখানটায় ইম্পোর্ট হলেও আমরা এখানটায় কাজ করতে পারি না। কিভাবে আপনি ডাটা রিট্রাইভ করবেন সেটা নিয়ে আমরা কাজ করব এই আর্টিকেলসের ভিতরে। তো এর ভিতরে যাই, যাওয়ার পর এখানে লুপ চালাবো। প্রথমত আপনাকে জানতে হবে যে ডাটা আছে কিনা, সেটাকে আমাকে বের করতে হবে। এই যে হয়ে গেছে। তো যদি আপনি পোস্টে যান, আমি একটু দেখে নেই, ডাটাগুলো দেখেন সবগুলো চলে আসে। ড্রাফটগুলো ড্রাফটে থাকবে, ড্রাফটগুলো দরকার নেই, আমরা ড্রাফটগুলোকে রিমুভ করে দিই, ট্রাশে ফেলা দিই। ওকে, আর বাকিগুলো আমরা অল পাচ্ছি 10টা। এই 10টা ডাটাগুলোর মধ্যে আপনি যদি মিডিয়াতে যান তাহলে কোনো মিডিয়া নাই। তার মানে কি, মিডিয়াগুলোকে যদি রিট্রাইভ করেন আপনি দেখবেন পোস্টের ভিতরে আপনি যখন এখানে এডিট করবেন, এডিটে ক্লিক করলাম, এইখানটায় কোনো থাম্বনেইল আছে কিনা সেটা আপনি দেখতে পাবেন। ক্যাটাগরি, তারপর এগুলো দেখ সব চলে আসছে, ওরা কোনো কিছু বাদ রাখে নাই, ডিসকাশন এগুলো চলে আসছে। কিন্তু এখানে ক্যাটাগরি বা এই যে থাম্বনেইল যেটা থাকে একটা পোস্টে সেটা কিন্তু নাই। তো এটা না থাকার কারণে কিন্তু আসেনি। আমি আপনাদের এটা বুঝাই দিচ্ছি যে এটা আসলে কীভাবে কাজ করে। অ্যাড নিউয়ে যাই, যাওয়ার পর আপনি ক্লাসে এডিটর যদি অন করেন তাহলে সহজে বুঝতে পারবেন যে ঘটনা কী করতেছে। এবার আমি এটাকে অ্যাক্টিভ করি, দেন আমি পোস্টে আবার যাই, অ্যাড নিউ করি। আমি অ্যাড নিউ করলেও কিন্তু বুঝতে পারবো। এখানে দেখবেন টাইটেল আসছে, তারপর হচ্ছে এডিটর আসছে, কিন্তু দেখবেন ডান দিকে এগুলো আসলেও এখানে কিন্তু থাম্বনেইলটা দেওয়ার জন্য, ফিচার ইমেজ দেওয়ার জন্য কোনো অপশন আসেনি। এটাকে আমাকে মানে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ কিভাবে করবেন, এখানটায় আমার যে কোডগুলো দেখতে পাচ্ছেন উপরের দিকে যদি তাকান তাহলে একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ করার জন্য এই জিনিসটা ইউজ করতে হবে, অ্যাড থিম সাপোর্ট মাস্ট। এই জিনিসটাকে কপি করে আমাদের যে ফাংশনস এর মধ্যে উপরের দিকে, এটা তো বাদ, এটা লাগবে না, এর মধ্যে এটা দিয়ে দিলাম। শুধুমাত্র বলবেন অ্যাড থিম সাপোর্ট দ্য পোস্ট থাম্বনেইলস। এটা দেওয়া মাত্র আপনি দেখবেন এখানে ওই অপশনটা চলে আসবে, চলে আসছে। তাহলে আমাদের বাকি যে পোস্টগুলো আছে এগুলোতে তো ইমেজ আসার কথা, আসছে? কোনো ইমেজ নাই, এগুলো কিন্তু ঠিকই আসছে। কিন্তু এই ইমেজগুলো মিডিয়াতে যদি ক্লিক করেন দেখবেন মিডিয়া থেকে আসে না। তার মানে কি, এটা ডাইনামিক্যালি ওই ওয়েবসাইট থেকে আসতেছে। এই জন্য আমরা এখানটায় যেটা করব, ইম্পোর্ট আবার করব। ইম্পোর্টে ক্লিক করব। কি ইম্পোর্ট করব এবার ইম্পোর্ট করব হচ্ছে এই ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিলাম। এবার আমি ইম্পোর্টে ক্লিক করি, তাহলে ডাউনলোড, ইম্পোর্ট ফাইল, অ্যাটাচমেন্ট। সো এটা কমপ্লিট হোক, কমপ্লিট হলে এই টাস্কটা বুঝতে একটু সহজ হবে। সো নর্মালি আমরা ব্লগের ভিতরে এই পোস্টগুলোকে রিট্রাইভ করার চেষ্টা করি। এখন ও আপলোড হোক, আপলোড হয়ে ইমেজ আপলোড হতে কিন্তু টাইম লাগে। সো এই জিনিসটাকে বের করব লুপের মাধ্যমে। যেহেতু আমরা পোস্ট দিয়েছি এখন আমাদের কোনো সমস্যা নাই, তাহলে আমাদের বুঝতে হবে যে পোস্ট কতগুলো আছে সেটাকে আমরা রিট্রাইভ করবো। এখানে দেখেন যেহেতু পোস্ট অনেকগুলো আছে এবং আমরা index.php ফাইলের মধ্যে আছি, এখানে একটা কমনলি একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আমি এখানে এটাকে ক্লোজ করে দিই এবং নিচের দিকেও আমরা পিএইচপি কোড দিয়ে এই আর্টিকেলটা কিন্তু বারবার লুপিং হবে। পুরো কোডটা অলরেডি আমরা ডাইনামিক ওয়েবসাইট বানিয়েছি, আমরা জানি। তো এখানটায় পিএইচপি কোড, নিচের দিকে আমরা পিএইচপি কোডে ক্লোজ। এই জায়গাটায় আমরা যেটা করব, আমাদের প্রথমত লিখতে হবে ইফ হ্যাভ পোস্ট। এই হ্যাভ পোস্টটা কিন্তু অলরেডি বিল্ডিং করা, হ্যাভ পোস্ট সেমিকোলনে ক্লোজ অ্যান্ড এখানে কোলন দিয়ে শেষ। আমরা নর্মালি কী করি, নর্মালি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করি, ক্লোজ করি না। কিন্তু এটা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করবেন তখন আপনাকে এইখানটায় এটা না দিয়ে আমরা এখানে দিব হচ্ছে কোলন।
কিন্তু ওই ইফের এন্ডিং করতে হবে না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ওটা না করে এই জায়গাটায় যেহেতু এর ভিতরে এটা থাকবে, এখানটা বলতে হবে এন্ড ইফ দেওয়ার পরে সেমিকোলন ক্লোজ, ডান হয়ে গেছে, নট এ বিগ ডিল। এবার ভিতরের দিকে আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে হ্যাপ পোস্ট। যদি পোস্ট থাকে তাহলে হ্যাপ পোস্টের মাধ্যমে, তো হ্যাপ পোস্ট যে দিবেন আর একটা, সেটার জন্য হোয়াইল লুপ চালাতে হবে। যদি পোস্ট থাকে, যদি কোনো পোস্ট না থাকে তাহলে এটা দেখাবে না। যদি পোস্ট থাকে, একটা পোস্ট থাকলেও, তাহলে এরপরে হোয়াইল লুপ চালাবে। হোয়াইল লুপের ভিতরে কী হবে, পোস্টগুলোকে রিট্রাইভ করে করে বাবার লুপিং হবে। এখানে আমরা বলবো হ্যাপ পোস্ট, আবার বলবো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে পোস্টগুলোকে যদি আবার সে চেক করবে, পোস্টগুলো যদি থাকে তাহলে এখানে কোলন হবে, এবং এইটারই এন্ডিং হবে আবার এখানটায় এন্ড হোয়াইল, সেটা কিন্তু ভিতরের দিকে হবে গাইস, মানে এন্ড ইফের ভিতরে কিন্তু এন্ড হোয়াইল হবে। তাহলে কি হচ্ছে, আমার জিনিসটা আরও সহজ হলো। এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে না, কিন্তু পোস্টগুলোকে রিটাইপ করার জন্য এখানে বলতে হবে দি পোস্ট, বুঝতে পারছি, সেমিকোলনে ক্লোজ। এই প্রসেসে এই জিনিসগুলো লুপিং হবে, কিন্তু এখানে এইগুলো কন্টেন্টগুলো কিন্তু ডায়নামিক করিনি, শুধুমাত্র লুপিং কয়বার হবে সেটা ডায়নামিক করা হয়েছে। কতবার হবে বলেন তো? হবে হচ্ছে 10 বার। এবার যদি আমি রিলোড দেই, দেখবেন 1 2 3 4 5 6 7 8 9 10। কেন? কারণ এখন আমরা লুপ করা শুরু করে দিয়েছি। ইভেন এখানে দেখবেন একটাই, কিন্তু আপনি যদি রিলোড দেন তাহলে ডায়নামিক্যালি সে লুপিং ওই 10 বার পর্যন্ত সে লুপ হবে। আমরা এটাকে কন্ট্রোল করতে পারি এভাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা এটা তো দেখলাম যে 10টা করে আসতেছে। 10টা আসতেছে কেন? দুটো কারণে। একটা হচ্ছে আমার 10টা পোস্ট আছে, দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কারণে আসবে। সেটা হচ্ছে আমি যদি সেটিংসে যাই, ড্যাশবোর্ডে সেটিংসে যদি যাই, আপনারা দেখবেন এখানে পোস্টের পার্টটাতে, আচ্ছা আমরা এখানে কিন্তু পোস্ট নেম করে দেবো, যাতে আমাদের ওই ছিল কোনটা, রিলোড দিই, ছিল সেটা তখন ওই যে ডেট দেখাবে কোন ডেটে কোন পোস্ট। তো আমি যদি পোস্ট নাম করে দিই তাহলে ওই সমস্যাটা হবে না। সেভ করি। দ্বিতীয়ত হচ্ছে এখানটায় রিডিংয়ে যাই, দেখেন এখানে কিন্তু বলা আছে ব্লগ পোস্ট শো অ্যাট মোস্ট 10, তার মানে 10টাই দেখাবে। যদি আপনি বলেন 5টা, তাহলে এখানে দেখেন 5টা দেখায় কিনা। রিলোড দেন, 1 2 3 4 5, শেষ, আর নাই কিন্তু। তার মানে আপনি এখান থেকে এটাকে কন্ট্রোল করছেন। তো এখানে আমি 10টা করে রাখি। নিচে দিকে সিন্ডিকেশন ফিটস শো দ্য মোস্ট রিসেন্ট, এটা লাগবে না। তো এইখানটায় যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে চাই, মানে কন্টেন্টগুলো বা ইমেজগুলোকে ডায়নামিক্যালি যদি হ্যান্ডেল করতে চাই, এখানে অলমোস্ট হয়ে গেছে, হয়ে গেলে ভালো, শান্তি পাবো। তার মানে ইমেজগুলোকে তখন নিয়ে আসতে পারবো ইজিলি। এখানে দেখেন ডেট দেওয়া আছে না, এবং অ্যানিমেশনটা এরকম দেওয়া আছে, ওরা এইভাবে করে রাখছে। আমি একটু দেখি আসলে এইভাবে করা ছিল কিনা। হ্যাঁ তাই, খুবই বাজে একটা ডিজাইন। সো এইটাকে আমরা ডায়নামিক করব 15 জুন কিনা। সো কীভাবে করবেন, এখানে দেখবেন 15 জুন এইভাবে লিখছে। তো আপনি যদি এখানটায় লেখেন পিএইচপি কোডের সবগুলো, প্রত্যেকটা জিনিস যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে, প্রত্যেকটা জিনিসকে ডায়নামিক্যালি আপনি কন্ট্রোল করতে পারবেন। এগুলো প্রত্যেকটারই ফাংশন তৈরি করা আছে। সো আমার যেহেতু ডেট সম্পর্কিত কিছু জিনিস নিয়ে আসবো, এখানে বলতে হবে দি ডেট এনাফ। সো যদি আপনি দি ডেট নেন, সেমিকোলনটা ক্লোজ করে দেন, তাহলে অটোমেটিক্যালি দেখবেন ওই ডেট পেয়ে যাবে। রিলোড দেন, দেখবেন ওর ভিতরে ডেটটা পুরোটাই পাবে। কিন্তু লেখার পদ্ধতি কি, 15ই জানুয়ারি লিখতে হবে। জানুয়ারি আবার ছোটো হাতে লিখতে হবে, ছোটো মানে পুরোটা জুড়ে লেখা যাবে না। উপরেটা কিন্তু 15, নাম্বারটা হচ্ছে ডেট, আর নিচে জান হচ্ছে জানুয়ারি, রাইট, শর্ট ফর্ম। কিন্তু আমার এখানে লেখা আছে সেপ্টেম্বর বড় হাতের। এটাও আপনি কন্ট্রোল করতে পারবেন এখানটা থেকে। তো আমি যদি এখানে যাই পারমালিঙ্ক, সরি জেনারেলে যেতে হবে, নিচের দিকে তাকান, আপনি দেখতে পাবেন টাইম দেওয়া আছে, ডেট ফরম্যাট দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই শর্টকাটগুলোই কিন্তু ওখানে শো করছে। সো আমাদের লক্ষ্য করেন যে জানুয়ারিটা যদি ছোটো হাতে দেয়, এখানে কিন্তু এফটা বড় হাতে দিয়ে আছে। যদি আপনি এটা ছোটো হাতে দেন, ছোটো হাতে যদি নেই, মনে করেন আমি এটাকে সিলেক্ট করলাম, এটাই আমি দিব না, এটা আমি সিলেক্ট করলাম। তো এক্স্যাক্টলি এইভাবে আমি যদি এর ভিতরে বসায় দিই এভাবে, তাহলে আমার ওয়েবসাইটে যদি তাকান, তাহলে রিলোড দেন, ভুল দেখাচ্ছে আনএক্সপেক্টেড, যে এটা কোটেশনের মধ্যে রাখতে হবে। রিলোড দেই, দেখবেন ডেটগুলো সেম আসতেছে। এখন
যে জিনিসটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি এটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর যদি রিলোড দেন আগের মতোই দেখাবে স্বাভাবিক। কিন্তু আপনি যদি চান যে আপনি এইভাবে দেখাতে চান, সেভ করেন, তাহলে আপনি যদি এবার রিলোড দেন দেখেন এটার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? কিন্তু আপনি যদি পার্মানেন্ট করতে চান যে আপনার মতো করে, তাহলে আপনি কোটেশন দিয়ে এটা দিয়ে দেন, তাহলে দেখবেন ওইভাবে দেখাবে। ও যতই চেঞ্জ করুক না কেন চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ আপনি ফিক্সড করে দিয়েছেন, বাই ডিফল্ট করে রেখেছেন এখানে। অ্যান্ড প্রথমটাতে আমরা কিন্তু শুধুমাত্র এফ বের করব, রাইট? সরি, জানুয়ারি মানে ডেট বের করব। এখানে দেখবেন দুটো জায়গায় এটা বসাতে হবে, একটা হচ্ছে এইখানটায় আর একটা হচ্ছে এখানটায়। তো প্রথমটা কিন্তু এটা লাগবে, আর এখানে কিন্তু ডেটের জন্য জে দিতে হবে। তার মানে কি এতটুকু, তার মানে দুই জায়গায় দুটো জিনিস কল করব। এবার যদি আমি রিলোড দেই আপনি দেখবেন 22 আসছে, নিচে কিন্তু ওই ডেটটা আসেনি যেটা নিচে আসার কথা। সো এটা যদি আপনি দিয়েও দেন, সাপোজ আমি এটা দিয়ে দিই, দুইবার কল করি, দুইবার কল করলে কেন আসবে না সেটা কিন্তু ম্যাটার। কেননা একই ফাংশন দুইবার কল করছেন, এই কারণে দুইবার আসবে না, একটা উপরে আসবে নিচে কিন্তু আর আসবে না। মানে একই ফাংশন দুইবার কল করলে এই জিনিসটা ঘটবে। সো আমি যদি এইখানটায় শুধুমাত্র এফ কল করি তাহলে দেখবেন শুধুমাত্র ওই এফটা দেখাবে সেপ্টেম্বর, কিন্তু এফটা যদি আমি ছোটো হাতে দিই তাহলে কি দেখাবে? তাহলে ওই ছোটো হাতের মানে কি সেপ্টেম্বরে শর্ট ফর্ম দেখাবে এফ। আচ্ছা, এফ বলে কিছু নাই, ছোটো হাতের বলে কিছু নাই। এই জন্য আমাকে একটু ঘাটতে হবে যে আসলে ছোটো ফর্মে কি আসে। সেপ্টেম্বর কিন্তু বড় হাতের, তো এখানে এফ বড় হাতের, ছোটো ফর্মে দেওয়ার মতো কোনো অপশন আছে কি না দেখেন তো। দিয়েছে, সেপ্টেম্বরে শর্ট ফর্মটা আছে নাই। তাহলে এটার জন্য আমাকে গুগল করতে হবে ডেট ফরম্যাট ইন ওয়ার্ডপ্রেস। যদি আপনি এইভাবে সার্চ করেন তাহলে হয়তো বুঝতে পারবেন, খুঁজে পাবেন। ডেট ফরম্যাট ইন ওয়ার্ডপ্রেস শর্ট ফর্ম অফ মান্থ, যদি আপনি এইভাবে দেন তাহলে তারা আপনাকে ওই অ্যাক্সেসগুলো বা ওইভাবে তারা আপনাকে বলে দিতে পারে হাউ টু মেক ওয়ার্ডপ্রেস শো ডেট, তারপর হচ্ছে ডেট টাইম শর্টকাট ফরম্যাটিং দ্য ডেট অ্যান্ড টাইম। এখান থেকে আপনি ওই ইনফরমেশনগুলো পাবেন। আপনাকে সার্চ করতে হবে, যত বেশি রিসার্চ করবেন, রিসার্চ করার অভ্যেসটা থাকতেই হবে, তাছাড়া কিন্তু আপনি আগাইতে পারবেন না। এখানে দেখেন ওই রকম কোনো ব্লক নাই, এখানে আছে একটা জিনিস, সেটা হচ্ছে এখান থেকে আপনি কন্ট্রোল করতে সেটা বলছে, বাট আপনি এখানে তাকায় থাকেন যে আসলে ওই রকম কিছু বলছে কিনা। এখানে স্যাটারডে, সানডে, জানুয়ারি, ডিসেম্বর, এই যে দেখেন শর্ট ফর্ম এম দিতে হবে, দেখছেন? এম যদি দেন তাহলে হয়তো কাজ করবে। এখানে আমরা এম দিব, মান্থ। এবার যদি আমি এটাকে রান করি, রিলোড, তাহলে দেখেন শর্ট ফর্ম চলে আসলো, সবগুলোতে আসবে। প্রবলেম হচ্ছে যে আমার কিন্তু নিচেরটা আর কাজ করছে না, মানে যে কোনো একটা কাজ করবে। সো এটা পাওয়ার জন্যই এখানকার যে ভ্যালুগুলো আছে সেটাকে আমার বের করে নিয়ে আসতে হবে, একবার কল করে বের করে নিয়ে আসতে হবে। অথবা আমরা একটা কাজ করতে পারি, যদি এর ভিতরে আমরা ট্যাগ দিই তাহলে কাজ করবে কি না। ট্যাগ আসলে এর মধ্যে কাজ করার কথাও না, এমনি দিলে কাজ করবে কি না সেটা একটু দেখি। আমি জাস্ট এমনি দেখতেছি আপনাদের জন্য, কাজ তো করবে না, কারণ এখানে এম দিলে যদি অটোমেটিক্যালি পেয়ে যায় তাহলে শর্টকাট এখানে কখনোই কাজ করবে ওইভাবে করে। F2 চলে আসছে, মানে এটার একটা কনভার্সন আউটপুট আসছে। সো আমরা এখানে শুধুমাত্র এম দিব। বাট আমি যদি সার্চ দেই এইভাবে যে হাউ টু ডিসপ্লে ডেট ইন এ পোস্ট ডাবল ইন ওয়ার্ডপ্রেস থিম ডেভ, ডেভ বলতে ডেভেলপমেন্ট বোঝাচ্ছে। তাহলে কাস্টম ওয়ার্ডপ্রেস থিম পাবলিশ ডেট অ্যান্ড ডিসপ্লে ডেট। সো এইখানটা দেখবেন ওই জিনিসগুলো বলে দেয়, ডেট টাইম বা অমুক তমুক অনেক কিছু। বাট ফর্ম্যাটটা কী বা কীভাবে কল করবে, এখানে অনেক কোড টোড দিয়েছে। আমি সহজ ভাষায় বা সাবলীল মানে অল্প কথাতে যদি আমি আউটপুটটা পাই তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হয়। মেটা ডেট, কোনো না কোনো ফাংশন তো পাবোই খুঁজতে খুঁজতে। আর ডাব্লুপি বিগিনার্সে অনেক কিছু পাওয়া যায় যেগুলো আমাদের খুব হেল্প করে। ডাবল বের করার জন্য যে প্রসেসটা সেটা আমাদের দেখতে হবে। এখানে কিন্তু ওইভাবে করছে, একবারেই করছে। ডাবল না দিয়ে আমরা বলবো ইউজিং
ডিফারেন্ট ট্যাগস। সো এটা দিয়ে যদি সার্চ দিই তাহলে আমরা ডেভেলপমেন্টে যাব, গেট দ্য ডেট। ইয়েস, আর একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে গেট দ্য ডেট। এটা দিয়ে আমরা ডিফাইন্ড হয়তো আউটপুটটা পেতে পারি, সেটা আউটপুটটা বের করবো আমরা এখন। গ্লোবালি অনেক কিছু বলছে, এখানে যাই, এখানটায় বলছে গেট দ্য ডেট ফরম্যাট, তারপর হচ্ছে পোস্ট, রিটার্ন, অমুক তমুক অনেক কিছু। তো এখানটা ডেট ফরম্যাট, এটা কিন্তু ফাংশনটা পিএইচপিতে যে জেনারেল টেমপ্লেট, মানে ওই ডাব্লুপি ইনক্লুডসের ভিতরে এটা আছে সোর্সটা, বাট আমাদের বের করতে হবে অন্যভাবে। এখানে বলছে যে গেট দ্য ডেট সি, আবার দেখেন গেট দ্য ডেট দিয়েছে, তার মানে কি ডাবল কল করা যায় যদি আপনি গেট দ্য ডেট দিয়ে কল করেন। ওকে ফাইন, আমরা একটা জিনিস পেলাম, তাহলে এখানটা আমার এফ লাগবে আর এখানটা আমার জে লাগবে, রাইট? তাহলে এইখানটায় আমরা বলবো গেট দ্য ডেট অ্যান্ড গেট দ্য ডেট। এখানটা গেট যখন দিবে তখন আমাকে ইকো করতে হবে, আর যদি ডি ডেট দেন তাহলে ইকো করার দরকার নাই। যদি আপনি গেট কথাটা উচ্চারণ করেন, দুই একটা জায়গা ছাড়া বাকি সবগুলোতে গেট কথাটা উচ্চারণ করলে ইকো দিতে হবে। তার আমি ডাবল কল করলাম, এখনও কিন্তু মানে শিওর না যে আসলে ডাবলটাকে কাজ করবে কিনা। ওয়াও, কাজ করে, ওয়াও, তাহলে হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা যদি ড্যামোটা দেখি, ওরা 15 উপরে দিয়েছে, জান নিচে দিয়েছে, মানে আমরা একটু উল্টায় দেব। এখানটা আমরা দিব হচ্ছে জে, আর এখানটা দিব হচ্ছে এম। এবার যদি আমরা এটাকে রিলোড দিই তাহলে হয়তো আউটপুটটা পারফেক্টলি পাচ্ছি। সবাই ক্লিয়ার হয়েছেন এটা নিয়ে? আই হোপ যে কারো ক্রুশিত থাকার কথা না। এবং এই ইমেজটা যেটা আছে, ইমেজটা আমরা এইভাবে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা দেওয়ার পদ্ধতি হচ্ছে, এখানেও আমরা ওই থাম্বনেইলটাকে কল করব, ফিচার ইমেজটা। তা আমাদের অলরেডি ফিচার ইমেজ আসার কথা। পোস্টে যাই, এবং আমি যদি মিডিয়াতে যাই, আপনি দেখবেন অনেকগুলো ইমেজ চলে আসছে। এবং পোস্টে যদি যাই, আপনি যদি এখানে ক্লিক করেন, এর ভিতরে এখানে দেখেন ইমেজটা চলে আসছে। তার মানে কি আমার ইমেজগুলো পাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে এখানটায় ডায়নামিক্যালি ইমেজটাকে কল করব কিভাবে। সো এখানে কিন্তু সোর্স দেয়া আছে এবং ইমেজ দেয়া আছে। এই নিচের দিকে আমরা একটা পিএইচপি কোড লিখব, তবে এখানে বলবো দ্য থাম্বনেইল সেমিকোলন ক্লোজ, দ্যাটস ইট, এনাফ, হয়ে গেছে। রিলোড যদি দেন, কোনো যদি ভুল না থাকে তাহলে আমার ইমেজগুলো আসবে। মানে অনেক সময় এগুলো লিখতে একটু ভুল হয়, কারণ এগুলো মুখস্থ থাকে না, আমি আন্দাজ করে দিয়েছি। যদি ভুল হয়েও যায়, আমরা কিন্তু আন্ডারস্কোর নিয়েছি, রাইট? আন্ডারস্কোরের ভিতরে দেখেন index.php আছে, এখানে কিন্তু তেমন কিছুই নাই। বাট দেখেন টেমপ্লেট পার্ট, টেমপ্লেট পার্ট এবং কন্টেন্টের ভিতরে যান, ওরা কিন্তু ওই ইমেজটাকে কল করেছে কোথাও না কোথাও। এই যে অনলাইন এডু পোস্ট থাম্বনেইলটাকে কল করার পদ্ধতি হচ্ছে এইভাবে তারা করেছে। দ্য পোস্ট থাম্বনেইল দিতে হবে। আমরা কি দিয়েছিলাম? আমরা এখানে হিডো.php-তে যাই, দ্য পোস্ট থাম্বনেইল দিতে হবে গাইস, এটা দেওয়া যাবে না। দ্য পোস্ট থাম্বনেইল, পোস্ট শব্দটা মনে হয় ভুল করেছি, এই জন্য দেখেন ইরর আসছে বা সামথিং কিছু একটা হচ্ছে। এইবার দেখেন ইমেজটা আসছে, দেখছেন? কিন্তু ইমেজের এইটার যে সাইজ, এটার সাইজ কিন্তু একরকম না। লক্ষ্য করবেন এই ইমেজের ইন্টারফেসে কালার আছে এবং রেডিয়াস করা আছে এবং কিছু সিএসএস করা আছে, যেটা এর মধ্যে নাই। আছে কিন্তু অনেক কিছু দেখবেন অ্যাড হয়ে গেছে। কারণ কি? কারণ এটা ডায়নামিক্যালি চলে আসে। সো এখন আমরা এখানটায় দুটো প্যারামিটার দেবো এর ভিতরে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। দুটো প্যারামিটারে কি কাজ করবে? দ্য পোস্ট থাম্বনেইলের এই প্রথম যে মানে দ্বিতীয় যে পোস্ট থাম্বনেইল আছে, এখানে দেখবেন অল্টার ট্যাগ দেওয়ার কোনো দরকার নাই। দেখবেন এখানে অল্টার ট্রাভেল ব্লগ ওয়ার্ডপ্রেস থিম অটোমেটিক্যালি চলে আসছে। এবং লোডিং লেজি যদি হয় তাহলে ওয়ার্ডপ্রেসটা ফাস্ট লোডেড হবে। সো এটা একটা প্লাগইনের মাধ্যমে কাজ করে এবং এখানে উইথ দেওয়া আছে। এই উইথটাকে আমরা 100% করবো লাইক দিস। তো এই ক্লাসগুলোকে ইউজ করতে হবে ঠিক এই জায়গাটায়। কিভাবে করবেন? প্রথম ভ্যালুটা কি কাজ করে সেটা এখন বলছি না, কারণ এটার অনেকগুলো কাজ আছে। এই জায়গাটায় আমাকে অ্যারে দিতে হবে গাইস, মানে এর কাজই হচ্ছে আপনার ক্লাসগুলো ডিফাইন করা। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে
কমা দিয়ে অ্যারে দেবো। সাপোজ আমি এখানে কিছু একটা লিখলাম, যদি আমি অ্যারে দেই, অ্যারে মানে কি, অনেকগুলো ভ্যালু দিতে হবে, কমা দিয়ে অনেকগুলো ভ্যালু দিতে হবে। দেন যদি আমি এইভাবে দেই তাহলে কি কাজ করে দেখেন, রিলোড দিই, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর এই ইমেজে দেখবেন ক্লাসের ভিতরে অ্যাটাচমেন্ট সাইজ এগুলো আসছে, কিন্তু অ্যারে দেওয়ার পরে যে কাজটা হয় সেটা কিন্তু হয়নি। হ্যাঁ, সেটা কিন্তু আসেনি, মানে আমি যেগুলো দিচ্ছি এই যে দেখেন এটা আসছে, এটা আসছে 0 1 করে আসছে। তো ক্লাস দেওয়ার জন্য 0 1 যেটা আসছে তার মানে কি ইন্ডেক্সিং হচ্ছে। এটার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে বলতে হবে ক্লাস, তারপর ইকুয়াল কোটেশন, এবং যেহেতু ক্লাস দিচ্ছি এটাকে আমরা কোটেশনের মধ্যে রাখতে হবে। এবং এইখানে যদি আমি সামথিং কিছু একটা দিই এবং এখানটা দিতে হবে অ্যারো চিহ্ন, তাহলে আমাদের পারফেক্টলি আউটপুটটা আসবে। প্রথমটায় একটা ভ্যালু দিতে হয়, যে ভ্যালুটা হচ্ছে থিমের সাইজটাকে মেনটেন করে, যেটা ফাংশনাল পিএইচপি থেকে, ওটা আমরা করিনি এখনও। অন্য কোনো ব্লগ পোস্ট যখন কল করব অন্য একটা সেকশনে তখন আমি এটা দেখাবো। এবং ক্লাস দেওয়ার পর এটা যখন দিচ্ছি, এইটা আসলে ওই ক্লাস হিসেবে আসে কি না সেটা আমরা চেক করবো। রিলোড দেন, যদি ভুল থাকে তাহলে বুঝবেন, যদি লোডিং হয় তাহলে বুঝবেন যে আমার ফাংশনে ভুল হয়েছে। এবার দেখেন এই যে দেখেন চলে আসছে ক্লাস, দেখছেন? তো তাহলে আমরা ইজিলি এই ক্লাসগুলোকে কপি করে আমরা এখানে বসাতে পারি। বসালাম, তাহলে এটাকে আমরা কমেন্ট করি, কারণ এটা তো দরকার নেই আমার। এবার আমি যদি রিলোড দিই তাহলে আমাদের ইমেজটা একটু বড়সড় হবে। এবার নিচের দিকে যান, ইমেজগুলো দেখেন প্রত্যেকটা আছে, কিন্তু চ্যাপটা হয়ে গেছে। চ্যাপটা হওয়ার পিছনে কারণ হচ্ছে এই কার্ট ইমেজ এবং রাউন্ডেড 0 যেটা দেওয়া আছে সেটা কিন্তু একটা ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাট অনুযায়ী সে চ্যাপটা হয়ে যাওয়ার কথা। যেমন এখানে মাউস রাখেন 700 296, অ্যাকচুয়ালি তার উইথ কত, উইথ হচ্ছে 660 এবং 296, কিন্তু তাকে চ্যাপটা করা হয়েছে কারণ ডেকোরেশনের জন্য, ডিজাইনের জন্য। এই জন্য এটা থিম থেকে আসে কিন্তু। সো ওই জন্য এই কার্ড ইমেজটা যে উইথ দিয়েছি এবং দেখেন 296 বলেছি, এটাকে আমরা যদি বলি অবজেক্ট ফিট, আমরা এগুলো জানি, কাভারও যদি বলি তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, ওই চ্যাপটা আর মনে হবে না হয়। যদি আমি এটাকে তুলে ফেলি তাহলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে। এই জন্য এটাকে আমাদের কাস্টম সিএসএস করতে হবে এখন, মানে এটা যা বসা দিলে হয়ে যাবে। এটা বসাবো হচ্ছে আমরা, এটা তো অনলাইন ডাব্লুপি, এটা বাদ দিই, এসএসসির ভিতরে সিএসএস style.css, ওরা কিন্তু স্যাস দিয়ে করেছে। তো আমি এখানে এটা বসায় দিই, এগুলো আমরা তুলে ফেলি, শুধুমাত্র এটা রাখবো, অ্যান্ড এখানে আমরা ইম্পোর্ট করে দেবো, ইম্পর্টেন্ট, ডান। এবার যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু কাজ করবে না, এখনই এত তাড়াতাড়ি কাজ করে না, সিএসএসটা আসতে একটু টাইম লাগে। যদি আমি এটাকে অন্য ট্যাবে ওপেন করি ইনকগনিটোতে, তাহলে দেখবেন এটা ঠিক হয়ে গেছে। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, দেখবেন ঠিক হয়ে গেছে, কাভারটা আসছে, কিন্তু এইখানটা আসতে একটু টাইম লাগবে। সিএসএস এবং যে যদি ম্যানুয়ালি করেন ওইটা ক্যাশে আসতে টাইম লাগে। এটা আসার পদ্ধতি হচ্ছে আপনাকে ক্যাশ রিমুভ করতে হবে, হিস্টোরি রিমুভ করতে হবে, লগ ইন লগ আউট করে আবার লগ ইন করতে হবে, তাহলে কিন্তু এটা পসিবল। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, এই টাইটেলটাকে আমরা কন্ট্রোল করব, এটা বাদ। ইন্ডেক্সের ভিতরে এখানটা দেখতে পাবেন টাইটেল, এই টাইটেলের কালার কম্বিনেশন দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। আমরা এখানটায় এই জায়গাটায় টাইটেল দেওয়ার জন্য ডিলিট করে দিই। টাইটেলের সিম্পল একটা কোড আছে, মানে ফাংশন নেম আছে, বলতে হবে দি টাইটেল অনলি এবং সেমিকোলনে ক্লোজ, ডান। তাহলে ডাইনামিক্যালি আপনারা টাইটেলগুলো দেখতে পাবেন। চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, বুঝতে পারছি? এবার কন্টেন্টগুলোকে চেঞ্জ করব। এই কন্টেন্টগুলোকে চেঞ্জ করার জন্য আমাদের এই জায়গাটায় পি ট্যাগ সহ বাদ দিতে হবে, কারণ পি ট্যাগটা অটোমেটিক্যালি পেয়ে যায় যদি আপনি বলেন দি কন্টেন্ট সেমিকোলনে ক্লোজ। এবার যদি আমি রিলোড দিই দেখবেন প্রত্যেকটা ইমেজের কন্টেন্টগুলো রিট্রাইভ হয়ে আসছে, এবং দেখেন বিশাল বড় লাইন হয়ে গেছে। ট্যাব দেখছেন কোথায়? এবার স্ক্রল করেন, দেখেন কন্টেন্টগুলো সব চলে আসছে।
এক একটা পোস্টে সমস্ত কন্টেন্ট আসছে, কিন্তু এখানে সারমর্ম আসবে না, সারমর্ম আসবে এবং বাকিগুলো অন্য একটা ওয়েবসাইটে দেখাবে। সারমর্ম আসবে, ক্লিক করলে তখন সিঙ্গেল পেজে যাবে এবং সিঙ্গেলই দেখাবে পুরো ডিটেইল, রাইট? এটাই তো হওয়া উচিত। এই জিনিসটা করার জন্য এখানে ডিরেক্ট এইভাবে কল করা যাবে না, তাহলে কল করতে হবে এক্সার্ভড। এক্সার্ভড এক্সার্ভ যদি কল করে রিলোড দেন, যদি বানান ভুল না হয়, একদম উপরের দিকে যাই, এখানে দেখবেন ওর এক্সার্ভগুলো দেখাচ্ছে। এক্সার্ভ বলতে সারমর্ম, অর্থাৎ অল্প একটু পার্ট আপনাকে দেখাবে শুরুর দিকে, বুঝতে পারছি? কিন্তু এক্সার্ভটা কতগুলো ওয়ার্ড দেখাবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। কিভাবে করবেন? মানে হতে পারে আপনি এতগুলো ওয়ার্ড দেখাবেন না, যেমনটা এখানে দেখাচ্ছে। আমরা যদি ডেমোতে যাই, মাত্র 2 লাইন, কিন্তু আমার এখানে দেখাচ্ছে 4 লাইন। তো 2 লাইন করবো কীভাবে? এটার জন্য ওয়ার্ড কাউন্ট, দ্য এক্সার্ভটি আসছে, এই যে এক্সার্ভ লেন্থ। যদি আমি লেন্থে যাই, এগুলো খুঁজলেই পাবেন, আপনি জাস্ট সার্চ দেবেন এক্সার্ভ লেন্থের কন্ট্রোল, এখানে বলে দেওয়া আছে সব। আমার কাজ হচ্ছে জাস্ট এটা বসা দেওয়া। এটা একটা ফাংশন কল করা আছে, কিন্তু এটাকে জাস্ট কোয়েরি করতে হবে। লেন্থ দিয়ে মনে হয় হয়ে যায় ভ্যালুটা। আচ্ছা, এটা রিটার্ন করছে WP ডক্স কাস্টম এক্সার্ভ লেন্থ, এটা হচ্ছে তার নাম। বাট আমরা কিভাবে কল করবো? এটা তো ফাংশন তারা ইয়া করে দিচ্ছে, মানে তাদের ফাংশনটা পিএইচপিতে কীভাবে তৈরি করেছে সেটা বলছে। এগুলো আমাদের তৈরি করার দরকার নাই, এগুলো তৈরি করা যায় অন্যভাবে, এটা আমার প্রসেস জানা আছে। বাট ইজি ওয়ে হচ্ছে এখনকার ট্রেন্ড অনুযায়ী এগুলো তৈরি করতে হয় না, এগুলো অলরেডি তৈরি করা থাকে। তো ওইটা একটু খুঁজি, ওইটা একটা ওয়ে আছে। লিমিট ক্যারেক্টার লেন্থ এক্সাক্ট, একটা ফাংশন কল করলে হয়ে যায়, খুব সিম্পল। ঘুরে ফিরে একই জিনিস দেখাচ্ছে। এই যে দেখছেন, এক্সার্ভ ইজ গ্র্যাব ফ্রম গেট দ্য কন্টেন্ট। গেট এক্সার্ভ দিয়ে এটা করা যায়, দি কন্টেন্ট দিয়ে বলতে হবে কতগুলো নাম্বার কল করবো, অথবা আপনি চাইলে এটাকে বলতে পারেন এইভাবে। সো আমি যদি গেট এক্সার্ভ বলি, শুধুমাত্র গেট এক্সার্ভ এটা না দিয়ে, আমরা দি কন্টেন্ট দেখেছি তাই না? আমরা যদি বলি 2, তার মানে কি 2টা যাতে ভ্যালু পাস হয়, মানে যাতে ওয়ার্ড দেখায়। রিলোড দেন, ফাংশন যদি ভুল হয় তাহলে কাজ করবে না। কাজ করে দেখেন তো, গেট এক্সার্ভ আনডিফাইন্ড ফাংশন, মানে এটাকে তৈরি করতে হবে। আচ্ছা, আমরা ম্যানুয়ালি তৈরি করি, দেখেন কীভাবে তৈরি করতে হয়। সো তৈরি করার ক্ষেত্রে গেট এক্সার্ভ না দিয়ে আমরা অন্য একটা নাম দিতে পারি। সো এটা তৈরি করলে নিচের দিকে আমরা যাব হচ্ছে ক্যাটাগরিতে এবং কমেন্টস, এটা হলেই শেষ হবে। এখন বাজে হচ্ছে 4:52। আমাকে জাস্ট 10 থেকে 15 মিনিট টাইম দেবেন সবাই। যদি আমি এখানটায় একটা জিনিস বলি, আমরা পি ট্যাগ দিলাম। দেখেন আমি যদি এভাবে কল করি, পিএইচপি কোড কল করি, আগে নিচের দিকে ক্লোজ করে দিই। এখানটায় আমরা বলবো গেট দ্য কন্টেন্ট। ওরা যেরকম এক্সার্ভ বলছে এক্স্যাক্টলি সেম ওয়েতে এটা বলতে পারেন। যদি আপনি গেট দ্য কন্টেন্ট দেন তবু কিন্তু পুরো ভ্যালুটা আসবে। যদি আপনি এখানে দেন, পুরো ভ্যালুটা সবগুলো ডাটা শো করবে আগের মতোই। ও শো করে না, ও সরি, এখানটাতে আবার ইকো করতে হবে। ইকো করব, কিন্তু ইকো না করে আমরা ভেরিয়েবল কল করি, করার পর বলি কন্টেন্ট। এবার আমি ইকুয়াল দিই, তাহলে কন্টেন্টটাকে তো আমরা ইকো করতে পারি, তাহলে আসবে। গেট বললে ইকো করতে হয় সেটা তো আমি বুঝি, কিন্তু আমি এটা ভেরিয়েবল কল করবো এই কারণে আমরা এটাকে স্প্লিট করব। স্প্লিট বলতে ভাঙবো। আমরা কিন্তু পিএইচপি মাইস্কুলে আমরা এরকম কাজ করেছিলাম, মানে আমরা অনেকগুলো কন্টেন্টকে আমরা এক্সপ্লোর করেছিলাম। এখানটা আমরা এক্সপ্লোর করব ইমেজের ক্ষেত্রে। ইমেজ যখন আপলোড করি তখন এই কাজটা করেছিলাম, ডট দিয়ে আমরা ভেঙেছিলাম। এক্সপ্লোর দেওয়ার পর এখানটা আমি আবার লিখি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এক্সপ্লোর লেখা মাত্র আপনাকে এই এক্সপ্লোর সাজেস্ট করে। ইন্টার দেন, ডেলিমিটার মানে আপনি কীভাবে ভাঙবেন, আপনি এখানে কোটেশন একটা দেন, স্পেস দেব, এবং স্ট্রিং বলতে আপনি কাকে নিয়ে কাজ করবেন, কন্টেন্টকে নিয়ে, তাহলে আপনি কন্টেন্টটা দিয়ে দিলেন। এবার সেমিকোলনে ক্লোজ। এখানটা আমি বলবো এক্সপ্লোর, মানে ওই ওয়ার্ডটাই আমি উচ্চারণ করি অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে, অ্যান্ড ইকুয়াল।
এই এক্সপ্লোরটাকে আমি যদি এখন ইকো করি, ইকো এক্সপ্লোর সেমিকোলনে ক্লোজ, তাহলে অ্যারে আসবে, অ্যারে দেখবেন অ্যারে আসবে। এই যে দেখেন অ্যারে কেন আসছে, কারণ এখানে প্রবলেমটাই ওরকম, পি ট্যাগ দিয়ে ক্লোজ করে দেয়, নাহলে আবার ওই উপরের দিকেই আসবে। এটা আমরা নিচের দিকে কল করি। এবার যদি রিলোড দিই তাহলে নিচের দিকে অ্যারে দেখাবে, কারণ আমি কিন্তু বলি নাই ইন্ডেক্সিংয়ে কোন ভ্যালুটা হবে, কারণ ও অ্যারে হয়ে গেছে। এবার আমি যদি এখানে থার্ড ব্র্যাকেট দিই, সাপোজ হচ্ছে 1 বা 2, তাহলে 3 নাম্বার ওয়ার্ডটা আসবে, প্রত্যেকটা পোস্টে 3 নাম্বার ওয়ার্ডটা আসছে ট্রাভেল, এরকম চেঞ্জ হবে আস্তে আস্তে। তো এইখানে এটাকে কন্ট্রোল করার জন্য এক্সপ্লোর করলাম, কিন্তু আমি অল্প একটু ওয়ার্ড নেব, সবগুলো কিন্তু নেব না। তার মানে আমাকে এখানে পিস করতে হবে, এটাকে বলা হয় অ্যারে স্লাইস। অ্যারে স্লাইস, অ্যারে স্লাইসে প্রথমত অ্যারে বলতে কাকে আপনি স্লাইস করবেন, সেই অ্যারেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা তো অ্যারে মানে অনেকগুলো ভ্যালু আছে, দিলাম। দেওয়ার পর এখানে অফসেট মানে কত দূর পর্যন্ত, 10 ভ্যালু পর্যন্ত, সেমিকোলনে ক্লোজ, মানে 10টা অ্যারে থেকে 10টা প্রথম ভ্যালু নিয়ে আমরা এটা করব। তার মানে এখানে ভেরিয়েবল দিব, কত ভেরিয়েবল দিব হচ্ছে স্লাইস বলতে পারেন, তাহলে আরও ভালো হয়, স্লাইস বললাম। এখন এক্সপ্লোড করছি না, এখন ইমপ্লোড করব। তো এই স্লাইসটাকে আবার ইমপ্লোড করতে হবে, তাহলে এখানে বলবেন ইমপ্লোড গ্লু। গ্লু বলতে মানে কিভাবে ইমপ্লোড করবেন, মানে গ্লু বলতে জোড়া লাগাবেন কিভাবে, স্পেস দিয়ে দিয়ে, যেমনটা আমরা ভাঙছি, ভাঙার পরে অনেকগুলো ওয়ার্ডকে আমরা ভাঙছি, ভাঙার পরে স্লাইস করছি, কত দূর পর্যন্ত, 10টা পর্যন্ত নিছি, নেওয়ার পর এর মধ্যে রাখছি, এবং ওই স্লাইসটাকে আবার এখানে ভেরিয়েবলের মাধ্যমে বসাবো, এবং কিভাবে জোড়া লাগাবো, ইমপ্লোড করব, স্পেস দিয়ে দিয়ে জোড়া লাগাবো। এখন আমি এখানে বলবো ইমপ্লোড ইকুয়াল দিয়ে ইমপ্লোড বলি। তো এই ইমপ্লোডটাকে এখানটায় কল করব। এবার আমি এটাকে তুলে ফেলি, এবার দেখেন কাজ করে কিনা। আনএক্সপেক্টেড ইরো, আনএক্সপেক্টেড ইকো, এখানে সেমিকোলন দেওয়া হয়নি। লোডিং, এই যে দেখেন ওয়ার্ডগুলো কিন্তু চলে আসছে অনেকগুলো, অনেকগুলো চলে আসছে, এবং 20টা করে ওয়ার্ড আসার কথা, সেটা কি হয়নি। ও এখানে একটা ভুল হয়েছে, এখানে দুটো মানে 3টা ভ্যালু বসাবে, একটা হচ্ছে 0 থেকে 10, মানে কত থেকে কত সেটা বলতে হবে। একটা হচ্ছে 0 বলতে শুরু থেকে 10 পর্যন্ত, ইন্ডেক্সিং হয় 0 থেকে 10 পর্যন্ত, তাহলে 10টা ওয়ার্ড না 11টা ওয়ার্ড হয়ে যাবে 0 থেকে 10 পর্যন্ত। এবার যদি রিলোড দিই তাহলে দেখেন প্রথম এই ওয়ার্ডগুলো আসছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা কিন্তু হেডিং ট্যাগ সহ আসছে। তাহলে আমরা যদি এটা বানাতে পারি, এটা আমরা একটা ফাংশনের মধ্যে কল করি, ফাংশন, এবং আমি বলি যেহেতু আমরা ওয়ার্ডের কাজ করছি, আমরা এখানে বলি ওয়ার্ড, বা কন্টেন্টের কথা বলতেছি, আমরা এখানে বলবো কন্টেন্ট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, অ্যান্ড এই পুরো জিনিসটা যদি এর মধ্যে অ্যাড করে দিই, এবং তাহলে তো আসবে না যতক্ষণের মধ্যে ফাংশন কল না করি, এটা তো আমরা জানি। সেমিকোলনে ক্লোজ করে দিই, এই জিনিসটা করলাম, করার পর এখন যদি আবার রিলোড দিই একই জিনিস কিন্তু আসবে, রাইট। কোথাও ভুল হয়েছে না, ভুল হয় না, ঠিক আছে, কিন্তু লোড হচ্ছিল, সবই ঠিক আছে, কিন্তু এই যে ফাংশনটা যেটা আমরা ক্রিয়েট করলাম, এটা আমরা এখানে রাখবো না, শুধুমাত্র কন্টেন্টটা রাখবো, কথা বুঝতে পারছেন। তাহলে ওই ফাংশনটা কোথায় দেবো, এখানটায় দিব, আমাদের ফাংশনটা পিএইচপিতে দেবো, এটা আমাদেরটা না, হ্যাঁ। তাহলে আমরা এইখানটায় বা উপরে নিচে যে কোনো জায়গায় দিলেই হবে, এইখানটা ইউজ করবো। এতে কী হবে, সে গ্লোবালি অন্যান্য পেজেও কাজ করবে, বারবার এই ফাংশনটা ক্রিয়েট করতে হবে না। ডান, ইকো করলাম, এখানে ইমপ্লোড করলাম। এবার যদি আপনি রিলোড দেন দেখবেন একই আউটপুট আবার দেখতে পাবেন, আসছে। তার মানে আমার এখানটা না দিলেও কাজ করবে, ইন্ডেক্সে শুধুমাত্র দিলাম। এবার আসেন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখানে একটা প্যারামিটার পাস করব। যেমন আমি এখানে একটা ভেরিয়েবল দিব কাউন্ট,
এবং এই কাউন্টটাকে কল করব হচ্ছে এখানটায়। তাহলে ঘটনা কি ঘটলো, কন্টেন্টটাকে যে আমরা কল করছি এখানটায়, এর ভিতরে আমি কয়টা নাম্বার বসাবো, 10টা। তাহলে ওই 10টা এর মধ্যে বসে যাবে, ওই জায়গাটাতে নিয়ে প্যারামিটারে বসবে, প্যারামিটার থেকে আবার এখানে রিপ্লেস হবে। তাহলে অটোমেটিক্যালি সে কী করবে, 10টাই কাউন্ট করবে। বুঝতে পারছি? তাহলে আমাদের এই কন্টেন্ট রিট্রাইভিং প্রসেসটা কমপ্লিট। এটা এক্সাক্ট ম্যানুয়ালি করলাম। সো আমি যদি এখানে বলি 5, তাহলে প্রথম টাইটেলটা বের হবে, 5টা ওয়ার্ড বের হচ্ছে। 5টা তো হবে না, 6টা হবে, কারণ 0 থেকে 5 পর্যন্ত 6টা। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর H1 পর্যন্ত আসে, কিন্তু আমাদের এগুলো রিমুভ করা উচিত না? রিমুভ করা উচিত। তাহলে এটা রিমুভ করার ক্ষেত্রে কোড লিখতে হবে গাইস, এটাকে আমাদের জানতে হবে যে কীভাবে রিমুভ করে। সো এই রিমুভিং জিনিসটা খুঁজতে হবে যে এটার প্রসেসটা কি, ট্যাগগুলো কীভাবে রিমুভ করে। এটা তো আমরা ডেটের জন্য খুঁজছিলাম, এখান থেকে আমরা রিলোড করে দিই। টু লিমিট দ্য পোস্ট এক্সার্ভড, 5টা ওয়ে তারা দেখাক, কিন্তু আমরা ম্যানুয়ালি বানিয়েছি, বা ট্যাগগুলোকে রিমুভ করাটাই হচ্ছে কাজ। এই যে দেখেন, আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এটা, বুঝতে পারছেন? এবং তারা এক্সার্ভ থেকে নিয়েছে, এটা খুবই ভালো, এক্সপ্লোর করে এক্সার্ভ থেকে নিয়েছে। আমি যদি চাই এক্সার্ভ থেকে নিতে পারি না? এক্সার্ভ থেকে নেওয়ার সুবিধা হচ্ছে, যদি এরকম হয় যে ট্যাগটা রিমুভ হয়ে গেল, এই জন্য আমি এক্সার্ভ থেকে নেব, তাহলে আমাকে হেল্প করবে অনেকটা। গেট দ্য এক্সার্ভড, দেখা যাক কি হয়। রিলোড যদি দেই, ইয়াস, এক্সার্ভ থেকে নিলে ওই ঝামেলাটা আর হচ্ছে না। তো আমাদের এটা কত ওয়ার্ড দিতে হবে, কতগুলো ওয়ার্ড দিতে হবে সেটা আমরা বের করব। এখানটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তারপর হচ্ছে 19 20 21 22 23 24 25 26 27, মানে 26 দিতে হবে। তো আমরা এখানে 25 দিয়ে রাখি, 25টা তো এখানে দিব না, দিব হচ্ছে এখানটায়, তাহলে 26 হয়ে যাবে, 27 আর দিচ্ছি না। তো এবার যদি আমি রিলোড দিই, তাহলে আমাদের সেই ওয়েতে আমার কন্টেন্টগুলো রিট্রাইভিং হয়ে যাচ্ছে। আই হোপ যে সবাই এটা বুঝতে পেরেছেন, এবং নেক্সট ক্লাসে আমাদের এগুলো নিয়ে কাজ করব, এবং এইটাকে আমরা সিঙ্গেল পেজে নিয়ে যাব কীভাবে সেটা নিয়ে কাজ করব।